বেশিরভাগ মানুষই ওই রিলেটেড ইমপ্যাক্ট রিলেটেড আইডিয়া দিয়েই রিবাটাল দিলেন। আমি ইমপ্যাক্ট রিলেটেড আইডিয়াটা ব্যাখ্যা করলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এটাতে। কেউ কোনো কিছু এড করতে চাইলে করতে পারেন। কারো কোনো হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে একটু, করতে একটু, পারেন। হ্যাঁ, একটু করতে চাই। আপনি এখন আপাতত যে উদাহরণটা দিলেন সেটাতে আপনি দেখালেন যে একটা পজিটিভ কথা পক্ষ থেকে আসলো, আমি সেটাকে নেগেটিভ প্রমাণ করলাম। আমার রিবার্টটা হলো নেগেটিভ। যদি পক্ষদল নেগেটিভ কিছু দেখায় যে এটা না করা উচিত, এটা না করলেই ভালো, আমি কি সেটার বিপরীতে পজিটিভ রিবার্ট দিব? রাইট। যেটা আমি বললাম আপনাদেরকে ভাইস ভার্সা। তার মানে গভর্নমেন্ট সাইড এটাকে বলে ইমপ্যাক্ট। সো আপনাকে যদি গভর্নমেন্ট সাইড এটা যদি হয় উচিত নয়, তাইলে তো গভর্নমেন্ট সাইড দেখাবে যে কেন উচিত নয়, নেগেটিভ জিনিসগুলা দেখাবে। তার মানে আপনি পজিটিভ জিনিসগুলা দেখানোর মাধ্যমে দেখাবেন যে নেগেটিভ এর চাইতে পজিটিভ এর ইমপ্যাক্ট অনেক বেশি। হ্যাঁ? ইমপ্যাক্টটা কোন জায়গায় বেশি? এই যে আর্গুমেন্ট গুলা দেখাচ্ছেন, এই আর্গুমেন্ট গুলোর ইমপ্যাক্ট কেন বেশি নেগেটিভলি বা পজিটিভলি যে জায়গায় দেখেন না কেন, যে সাইডে দেখেন না কেন, এইটা কে কতটুকু বেশি দেখাইতে পারে এইটার উপর ডিপেন্ড করে আসলে রিবার্টালটা হবে। সো এইটা এক ধরনের রিবার্টাল। রিবার্টালের অনেকগুলা ওয়ে আছে। আপনারা চাইলে অনেকগুলা ওয়েও ব্যবহার করতে পারেন। আমরা একটা ওয়ে নিয়ে ডিসকাশন করলাম। এখন আসেন আমরা একটু যেহেতু আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আপনাদের সবার থেকে। আপনাদের আইডিয়া আমার কাছে কিছুটা ক্লিয়ার মনে হইছে। কিন্তু আপনারা হয়তো কেউ হয়তো জানেন না এটাকে কোন ওয়ে বলে আরকি। আমরা যেটাকে জানলাম ১ম টা সেটা হচ্ছে ইমপ্যাক্ট রিলেটেড রিবার্টাল। অর্থাৎ যদি কোন বিতর্কের মোশনে ইমপ্যাক্ট দেখানোর চেষ্টা করে, কেউ যদি পজিটিভ দেখায় আপনারা চাইলে অপোজিশন থেকে নেগেটিভ দেখাইতে পারেন। কেউ যদি এটা ভাইস ভার্সা হয়ে যাবে, কেউ যদি নেগেটিভ দেখায় আপনাদের দিক থেকে পজিটিভলি দেখাইতে পারেন। ওকে? তো এইভাবে হইতে পারে। এখন আসেন যুক্তি খণ্ডটা আসলে কিভাবে আপনি শুরু করবেন, দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট থিং এটা একটু দেখেন। ১ম যে ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমি ২ টা জিনিস অনেক বেশি গুরুত্ব দেই। সেটা হচ্ছে রিবাটাল এর ক্ষেত্রে। অ্যা ১ নম্বর যে ব্যাপারটা সে সেটা হচ্ছে what did the other side say? What did the other side say? মানে হচ্ছে আপনাকে যেটা আচ্ছা কথা শোনা যায় না আমার? জি ভাইয়া। হ্যালো? শোনা যাচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে। ওকে রাইট। সো একটা জিনিস একটু ধরেন, এই লাইনটা একটু গুরুত্বের সাথে আপনারা একটু শোনেন। ধরেন আমরা যখন অপোজিশনের রিবাটাল করতে যাই, আমরা কি করি? আমরা যেটা করি সেটা হচ্ছে হুট করে কোন একটা আইডিয়া রিবাটে চলে যাই যে এইটা হইছে, এইটা হইছে, এইটা হইছে। কিন্তু ঝামেলা যে জায়গায় আমরা আসলে মেনশন করি না যে অপোজিশন আসলে কি বলল। হ্যাঁ? সো দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট থিং যেটা সেটা হচ্ছে ধরেন কোন একটা বিতর্কের পক্ষে, কোন একটা প্রস্তাবের পক্ষে গভর্নমেন্ট সাইড একটা আর্গুমেন্ট দিল। এই আর্গুমেন্টটাকে আপনি রিবার্ট করবেন। তাইলে রিবার্টের সময় ১ম যে কাজটা আপনাকে করতে হবে, আপনি ওই আর্গুমেন্টটাকে মেনশন করতে হবে। এইটা সবচাইতে উত্তম ওয়ে। তাইলে এটাতে কি হবে? এটা মেনশন করলে কি হবে? মেনশন করলে আপনারা তো জানেন আমরা বলে থাকি বিতর্কের অ্যাডজুডিকেটর এমন একজন ব্যক্তি, সে আসলে আমরা যদিও বলি নৈতিকভাবে তার দায়িত্ব বিতর্কটা শোনা। সে অনেক মনোযোগ দিয়ে শুনবে। সে আমাদের বিতর্কটাকে ধরবে। হ্যাঁ? এটা আসলে অনেক সময় দেখি যে অনেক বিতার্কিক করে না। আচ্ছা আমাকে জি ভাইয়া, প্রপারলি শোনা যাচ্ছে। আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা একজন মেসেজ দিচ্ছে আমাকে শোনা যাচ্ছে না। আচ্ছা একটু যারা শুনতে পাচ্ছে না তারা একটু কাইটা আবার রিজয়েন করেন। সো যে আলাপটা করতেছিলাম, রিবাটাল এর ১ম এ আপনাদের যেটা করতে হবে, অপোজিশনকে আপনি যখন রিবার্ট করতেছেন অপোজিশনের আর্গুমেন্টটাকে একটু মেনশন করতে হবে। ধরেন আমি যদি বলি বাংলাদেশে বর্তমানে সবচাইতে বড় সমস্যা জনসংখ্যার সমস্যা। এটা একটা প্রস্তাব। গভর্নমেন্ট সাইড বলল যে কেন আসলে তারা মনে করতেছে জনসংখ্যার সমস্যা? কারণ জনসংখ্যার কারণে আ আমরা দেখি যে যে বাংলাদেশের যে পরিমাণ সম্পদ, এই সম্পদটা আসলে প্রপারলি বন্টন করা যাচ্ছে না। এইটা ধরেন হচ্ছে আপনার এবং বন্টন না করার কারণে আরো বিভিন্ন ফাংশনাল কাজগুলা করা যাচ্ছে না। সো ওরা আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে ইকোনমিটা আসলে প্রপারলি রান করে না। এটা ধরেন আর্গুমেন্ট। তাইলে আপনি অপোজিশন থেকে আপনি যখন ডিবেটটা করবেন তখন আপনি মেনশন করবেন তারা বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা জনসংখ্যার সমস্যা আলাপ করতে গিয়ে ইকোনমিটা ফাংশন করে না এই ডিসকাশনটা দিলা। আমরা মনে করি জনসংখ্যার সমস্যাটা আসলে বড় সমস্যা না এবং ইকোনমি যে ফাংশন করে না এটা ভুল বা এটার যে রিভার্টাল দিতে যাবেন এটা আপনাকে মেনশন করতে হবে যে তারা বলল ইকোনমি আসলে প্রপারলি
ফাংশন করে না। এটাকে বলি আমরা কি, যে আর্গুমেন্টটাকে মেনশন করা। ওকে, সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমার এই আইডিয়াটা বুঝেন নাই এমন কেউ আছেন? যে তাইলে ডিবেটে রিবাটাল করতে গেলে কি করতে হবে? অপোজিশনের যে আর্গুমেন্ট আপনি রিবার্ট করবেন সেটাকে আপনাকে মেনশন করতে হবে সহজ কথায়। এটা বুঝছেন? জি ভাই। ওকে, সো এখন সেকেন্ড যে কাজটা করতে হবে আপনাদের, আপনারা সেকেন্ড যেটা করতে পারেন, এবং আপনারা দেখবেন আপনাদের মধ্য থেকে অনেক ডিবেটার আছে যেটা করে, ধরেন অপোজিশনে আপনি থার্ড স্পিকার, তার মানে অপোজিশনের থার্ড স্পিকার মানে হচ্ছে আপনি অলরেডি 5 জন ডিবেটার বক্তব্য দেওয়া শেষ, সো আপনি 6 নম্বর ডিবেটার হিসাবে বক্তব্য দিতে আসছেন। আপনি কি করতেছেন? আপনি করতেছেন প্রথমে পিএম এর স্পিচকে রিবার্ট দিতেছেন, তারপরে ডিপিএম এর স্পিচকে রিবার্ট দিতেছেন, তারপরে সংসদ সদস্যের স্পিচকে রিবার্ট দিতেছেন, হুইচ ইজ টোটালি রং ওয়ে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এইটা একদমই রং ওয়ে। অথবা আপনি সেকেন্ড স্পিকার, হ্যাঁ, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, আপনি কি করছেন? প্রথম দুইজন স্পিকারকে ধরে ধরে হচ্ছে আপনি রিবার্ট করার চেষ্টা করতেছেন। এটাতে কি হবে জানেন? এটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি ধরে ধরে রিবার্ট করতে গিয়ে বা ওয়ান টু ওয়ান বা হেড টু হেড যদি আপনি রিবার্ট করতে যান, আপনি ডিবেটটাকে বেশি মুভ করতে পারবেন না। ডিবেটটাকে খুব কনসাইজলি জাজকে ভালো করে বুঝাইতে পারবেন না রিবার্ট করতে গেলে। তাইলে আপনাকে কি করতে হবে? আপনাকে হোল টিমের কেসটাকে আপনাকে কনসাইজ করে, ধরেন ২ টা আর্গুমেন্ট বা ৩ টা আর্গুমেন্ট বা ৪ টা আর্গুমেন্ট দিল, বোথ ২ জন ব্যক্তি সেম আর্গুমেন্ট নিয়ে কোন আইডিয়াতে কথা বলল, কোন এক্সটেনশন গুলা কথা বলল, এইরকম কনসাইজ করে আপনাকে পুরো টিমটাকে ধরে আপনার রিবার্টাল দিতে হবে। তাইলে রিবার্টালের প্রথম ২ টা বেসিক নিয়ম। ভাইয়া বলেন। ভাইয়া আমার এতক্ষণ একটু টেকনিক্যাল ইস্যু ছিল। আপনি এতক্ষণ কি বলেছেন কিছু শুনতে পারিনি। তো হচ্ছে আচ্ছা, একটু ছোট করে বলে দিলে ভালো হয়। আচ্ছা, আমি তো অনেকক্ষণ কথা বলে ফেলছি প্রায় এই ২ টা বিষয় নিয়ে। আচ্ছা, শুনেন নাই কে? আমার একটু হ্যান্ড রেইজ করেন তো, এতক্ষণ শুনেন নাই। ভাই আমরা হচ্ছে লাউডলি শুনছি, ইটস ওকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। দুইজন ছাড়া ইম্প্যাক্ট বাকি সবাই শুনছে। কোয়েশ্চেনটা একটু করেন। ভাইয়া ইম্প্যাক্ট রিলেটেড রিবার্টাল আর আর এই যে হোয়াট ডিড আদার সাইড সে মেনশন ইট, এগুলা কি মানে রিবার্টালের নিয়ম নাকি মানে এগুলা? রিবার্ট না, একটু আমি আরেকবার একটু ক্লিয়ার করি। আমরা প্রথমে যে আইডিয়াটা আলাপ করছি সেটা হচ্ছে রিবার্টের ওয়ে, মানে ওয়ে অফ রিবার্টাল। আর আমরা এই যে এখন আলাপটা করতেছি, আলাপটা শুরু করলাম তো আমরা একটু আগে। প্রথমে তো আপনাদের দিক থেকে আলাপ শুনে বা কথা শুনে আমি বললাম যে আপনারা যে রিবার্টালের ওয়ে বলছেন সেটা মূলত ইফেক্টিভ বা সরি ইমপ্যাক্টের উপর রিবার্টাল। এখন আমরা যে আলাপটা করতেছি যে রিবার্টটা আপনি কোন ওয়েতে শুরু করতে পারেন, যে কিভাবে আসলে রিবার্টটা শুরু করবেন এটা। সো মানে একদম ইনিশিয়াল থেকে আমরা শুরু করতেছি। এরপর আমরা একটু পরে আলোচনা করার চেষ্টা করব যে কোন ওয়ে গুলা, ওই যে ইফেক্ট ইমপ্যাক্টের যে আইডিয়াটা ওইটাও আসবে। ওকে, এখন আমাকে বলেন এই জিনিসটা বুঝছেন কিনা যে আপনি রিবার্টটা কিভাবে করবেন? আচ্ছা ভাইয়া, 1 to 1 না করে যে পুরো টিম ধরে করা, ওইটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা, ওকে, আর কোনো কোশ্চেন? কোশ্চেনগুলো একসাথে নিন। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, ভাইয়া মানে পুরো টিমকে যে বললেন যে মানে এক 1 to 1 না করে পুরো টিমকে ইয়া করা, মানে পুরো টিমকে কিভাবে করবে এটা একটু ব্যাখ্যা করে ভালো। আচ্ছা, ওকে, নাইস। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে, সো আমি ধরলাম আর কোনো কোশ্চেন নাই। সো হ্যাঁ, যখন আমি মেনশন করব আমার অপোজিট সাইড, মানে যে যুক্তিটা খণ্ডন করব, সেক্ষেত্রে আপনি বলছেন পার্সন টু পার্সন বলবো না। যদি পার্সন টু পার্সন না বলি, তাহলে আমরা কি বলবো যে অপোজিট সাইড বলছেন এই কথাটি, এরকম শুরু করব মেনশন করে হ্যাঁ, যুক্তি। আচ্ছা, ওকে, এইটা একটা ভালো মানে কথা বলছেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে আর্গুমেন্ট তো ওভারঅল গভর্নমেন্ট থেকে, ধরেন পিএম থেকে সেট করে যে আমরা আজকে ৩টা বিষয় নিয়ে কথা বলবো অথবা ৪টা বিষয় নিয়ে কথা বলবো। এই ৪টা বিষয়ের এক্সটেনশনই তো সেকেন্ড স্পিকার করে, তাই না? তার মানে আইডিয়া গুলা সিমিলার, অথবা এক্সটেনশন গুলা কোনো আগের কোনো এক্সটেনশনের সাথে জড়িত। অর্থাৎ আমি ধরেন একটা ইট বসাইলাম, পরের ইট বসাই আমার সেকেন্ড স্পিকার এসা, অর্থাৎ কোন একটা ইটের উপর আসে ইট বসাই, সিমিলার ইট ধরেন। সো এর মানে হচ্ছে সেম আইডিয়াতে কেউ একজন কথা বলে। এখন আপনি যদি বলেন এই আর্গুমেন্টটা তারা ডিসকাশন করছে এবং এই আর্গুমেন্টে এই অ্যানালাইসিস করছে, এটা রিভার্টাল। এটা আমার কাছে মনে হয় এই জায়গায় ব্যক্তিকে মেনশন করার দরকার নাই।
এখন আমরা যে জায়গায় ভুলটা করি, আমি ভুলটা একটু ধরাই দেই, তাহলে আপনারা শুদ্ধ কোনটা এই জিনিসটা বুঝতে পারবেন। আমরা কি করি যে আমরা বলি যে অর্থনৈতিক ইস্যুতে পিএম এইটা বলছে, এইটা রিবার্টাল এইটা। অর্থনৈতিক ইস্যুতে সেকেন্ড স্পিকার ডেপুটি প্রাইম মিনিস্টার এইটা বলছে, এইটা রিবার্টাল এইটা। সো এইটা আসলে ভুল ওয়ে। আপনাকে যেটা করতে হবে, পুরো অর্থনৈতিক ব্যাপারটাই ওরা ওভারঅল কি বলছে এই ব্যাপারটাকে কনসাইজ করে ওদের আইডিয়াটাকে আপনার নিতে হবে যে ওদের দুইটা আর্গুমেন্টের কিন্তু কনসিকুয়েন্স আছে, আসলে ওরা কি সার্ভ করতে চায় ওই আর্গুমেন্টের মাধ্যমে বা কি অর্জন করতে চায়। আপনি দেখাবেন এই যে অর্জনটা হয় না বা ওরা যে ওয়েতে যে প্রসেসিং এ যাচ্ছে এই প্রসেসিংটা মিথ্যা, মানে রিবার্টালের ওয়ে গুলাতে তখন আপনি ইমপ্লিমেন্ট করবেন আর কি। সো আপনাকে যেটা করতে হবে, মেনশন করতে হবে যে তারা অর্থনৈতিক বিষয়ে এইটা আলোচনা করছে। দুইজনের ব্যাপারটাকে একসাথে আপনি কম্বাইনলি বলবেন যে অর্থনৈতিক ব্যাপারটাতে তারা এইটা বলছে। তার মানে ব্যাপারটা আসলে থিমেটিক জিনিসটা কি, থিম ধরবেন আপনি, অর্থাৎ একটা আইডিয়া করে আপনি তারপরে যেটা করবেন সেটাকে রিবার্ট করবেন। সো আমার মনে হয় মেনশনের ব্যাপারটা এবং 1-to-1 যে ব্যাপারটা, দুইটা কোশ্চেনের আনসার একসাথে হয়ে গেছে। আমি আবার একটু সহজ করি আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে 1-to-1 মেনশন না করে, মানে একজন করে না বলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অর্থনৈতিক ব্যাপারটা নিয়ে যদি তারা আলোচনা করে বা সামাজিক ব্যাপারটা নিয়ে আলোচনা করে বা রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আলোচনা করে, এই আলোচনাগুলো তো দুইজন স্পিকার অথবা তিনজন স্পিকার ওই সেম জায়গাগুলোতেই করবে। তো সেম জায়গাগুলোতে ধরেন আপনি সামাজিক ব্যাপারটাতে তিনজন স্পিকারের কোর যে গোলটা কি অ্যাচিভ করতে চাই, কোন ওয়েতে গোল অ্যাচিভ করতে চাই, এটা তো ডেফিনেটলি তাদের কেস। সো এই পুরো ওয়েটাকে আপনি রিভার্ট করার চেষ্টা করবেন। রিভার্টের ওয়ে অনেকগুলা হইতে পারে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সো এইটা হচ্ছে আপনাকে পুরো টিম ধরে, টিমের কোর আইডিয়া গুলা, গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট ধরে রিভার্ট করা। ওকে, আই থিংক আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কেউ না বুঝেন কোশ্চেন করতে পারেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আপনার ব্যাপারটা বুঝতে পারছি, বাট এখন জানতে চাচ্ছি যে যখন আমরা ওদের 1-to-1 না ধরে পুরো টিম ধরে ধরবো, ওই সময় তো হচ্ছে যে তাদের আর্গুমেন্ট যেগুলো আসছে, মানে ম্যান বাই ম্যান আসছিল, ওইগুলো না করে আমরা পুরো টিমকে ধরে যখন করব, ওই ক্ষেত্রে তো আমাদের মার্কের এই যে মানে মাইনাস আসতে পারে কিনা এরকম। না, মাইনাস আসবে না, বরঞ্চ আপনি যে স্মার্ট ডিবেটার এটার প্রমাণ আপনি দিবেন। দেখেন এটা কিন্তু সহজ কাজ না। সহজ কাজ কেন না, আপনি কিন্তু 1-to-1 ধরে রিবার্ট করাটা অনেক বেশি সহজ। যে উনি এটা বলছে, ওনার রিবার্টাল এটা, ওনার পিএম এটা বলছে, এটা রিবার্টাল এটা কিন্তু খুবই সহজ ওয়ে। কিন্তু সব সমস্যাটা যে জায়গায়, আপনি যখন অর্থনৈতিক বিষয়ে 3টা রিবার্টাল দিবেন, সামাজিক বিষয়ে 3জনকে 3টা রিবার্টাল দিবেন, কালচারাল বিষয়ে 3জনকে 3টা রিবার্টাল দিবেন, এই রিবার্টাল গুলো অনেক বেশি স্ট্রং হবে না এবং এই রিবার্টাল গুলা এই ডিবেটের মধ্যে অনেক বেশি ইফেক্টিভ হবে না এবং সাথে সাথে আপনি এটাতে বরঞ্চ আরো মার্কস কম পাবেন। তাইলে আপনি মার্কস কিভাবে পাবেন, আপনি দেখবেন, আপনারা জানেন কিনা আমাদের যে ওয়ার্ল্ডস জেতা দুইজন ডিবেটার আছে, তারা যে ডিবেটটা করছে 2টা আর্গুমেন্ট নিয়ে তারা ডিসকাশন করছে এবং 2 বা 3টা ওয়েতে তাদের রিভার্টাল গুলা দেওয়ার চেষ্টা করছে। সো আপনারা যেরকম ভাবতেছেন যে আমরা নতুন ডিবেটার হইলে এরকম করি আর কি, যে 1-to-1 রিভার্টালের চিন্তা করি। সো আপনাদের সবচেয়ে ভালো ওয়ে যেটা এবং ভালো মার্কস ক্যারি করার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে থিমেটিক করে ফেলা। অর্থাৎ কোন একটা অর্থনৈতিক বিষয়ে পুরো টিম আসলে কি গোল অর্জন করতে চাচ্ছে, তাদের মডেলটা কি, তাদের প্রসেসটা কি, এইটাকে একরকম করে তারপরে পুরো আইডিয়াটাকে আপনি রিভার্ট করার চেষ্টা করেন। এইটা সবচেয়ে এক্সিলেন্ট ওয়ে। ওকে, সো এটা করার চেষ্টা করলে আমি মনে করি রিভার্টালটা সবচেয়ে ভালো হইতে পারে। আমার মনে হয় আমাদের রিভার্টাল সেশনে এই জিনিসটা বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হইতে পারে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আর একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমার যে অপোজিট সাইডের যে কয়েকজন বক্তা থাকেন, তাদের ভিতরে কেউ একজন ভুল ক্রমে আমার কথার সাথেই তাল মিলিয়ে মানে বলে গেছে, মানে একই ভাবে আমাদের পক্ষেই কথা বলছে। সেই ক্ষেত্রে কি আমরা মেনশন করবো কিনা, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, অনেক সময় হচ্ছে প্যারামিটার দেয় না, অনেক ডিবেটার প্যারামিটার না দিয়ে তাদের মতো কথা বলতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা যুক্তিটা কিভাবে ধরবো? নাম্বার 1, আপনি বলছেন যে আপনাকে যদি মেনশন করে অর্ডারের তালিকায় পড়বে, আপনার কথা যদি সে গিয়ে বলে আপনি অর্ডার তুলবেন, অর্ডার তুলে মনে করাই দিবেন। আর যদি আপনাকে মিসকোট করে তাইলে আপনি প্রিভিলেজ তুলবেন। সো এখানে রিভার্টালের ডিসকাশন নাই। এখন যদি ধরেন টাইম না থাকে, তখন আপনি বিচারককে মনে করাই দিবেন যে তারা
তাদের এই বক্তা যেই ধরনের ডিসকাশন করছে বা তখন কিন্তু আপনার ব্যক্তিকে মেনশন করতে হবে। যেহেতু আপনাকে মেনশন করে ব্যাপারটা বলছে। তখন আপনি মেনশন করে এগুলো আপনাদের আগে আলোচনা হয়ে যাওয়ার কথা। সো আপনি তখন ব্যক্তিকে মেনশন করে বলবেন তারা তাদের কেস সাজাইতে গিয়ে বা তাদের কেস মুভ করতে গিয়ে আমাদের কথাই বলছে। কোন কথা বলছে এটাও মেনশন করতে হবে আপনাকে। তাইলে বিচারক আইডেন্টিফাই করতে পারবে। নাহলে বিচারকের মনে থাকবে না যে আসলে কোন কথাটা ভুল বলছে। তখন আপনি মেনশন করে দিবেন যে এই কথাটা বলছে, যেটা ডিবেট আসলে তাদেরকে নাইফিং করে অথবা তাদেরকে ব্যাকফায়ার করে বা তাদেরকে পিছনের দিকে নিয়ে যায়। এই আলাপটা করে আপনি মনে করাই দিবেন নাম্বার 1। আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেনটা কি করছেন আপনি? বলছিলাম যে অনেক ডিবেটররা আছেন যে প্যারামিটার দেন না। আপনি ও যেরকম আচ্ছা, বলছিলেন প্যারামিটার দেয় যুক্তি না, রাইট। সো দেখেন এখন কোন ডিবেটার যদি প্যারামিটার না দেয় এটাতে তার নিজের সমস্যা। কেন সমস্যা? দেখেন বিচারকদের কিন্তু বিচারকদের কিন্তু এত টাইম নেই প্যারামিটার গুলা খুঁজে নেওয়ার জন্য। হ্যাঁ, প্যারামিটারদের এত টাইম বিচারকদের এত টাইম নেই যে কোন একজন স্পিকার প্যারামিটার দিছে কি দেয় নাই এগুলা খুঁজে বাইর করার জন্য। বিচারকরা কিন্তু মানে যখন আইডেন্টিফাই করতে পারে না তখন কিন্তু অনুধাবন করে নেয় বা মানে বোঝার চেষ্টা করা হয়তো এরকম হইতে পারে। তার মানে কেউ যদি প্যারামিটার না দেয় এইটা একজন ডিবেটারের ইটসেলফ ভুল, নিজের ভুলের জায়গা। এখন ব্যাপারটা হইতে পারে এরকম, অনেক ভালো ডিবেটার দেখবেন, ইন্টারন্যাশনাল ডিবেটার দেখবেন তারা প্যারামিটার না দিয়ে এক্সাম্পল দিয়ে ডিবেট সাজানোর চেষ্টা করে। তখন আপনাকে বুঝতে হবে এই এক্সাম্পলটা কোন রিলেটেড বা কোন প্যারামিটারের বা কোন আইডিয়া থেকে আসছে। তখন আপনাকে এক্সাম্পলের অল্টারনেটিভলি এক্সাম্পল ভাঙতে হবে, নতুন এক্সাম্পল দিয়ে ভাঙতে হবে। সো এইটা করতে পারেন। ওকে, আচ্ছা প্যারামিটারটা কি? প্যারামিটার মানে আর্গুমেন্ট আর কি। ধরেন আমি বললাম যে এই সংসদ মনে করে পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? নাম্বার 1 পরিবেশ দূষণের কারণে মানুষের মৃত্যু হয়। এই যে 1 নম্বর মানুষের মৃত্যু হয়। নাম্বার 2 পরিবেশ দূষণের কারণে হচ্ছে আপনার উৎপাদন হয় না। নাম্বার 2 মানে উৎপাদন সংখ্যা কমে যায়। নাম্বার 3 পরিবেশ দূষণের কারণ হচ্ছে আমাদের যেই কি বলা যায়, আমাদের স্বাভাবিক যে গ্রোথনেস, হেলথের অবস্থা খারাপ হয়। এই যে ৩টা বিষয় বললাম পরিবেশ দূষণ রিলেটেড, এটা ৩টা আর্গুমেন্ট যেগুলোকে আমরা প্যারামিটার বলি। ওকে, সো প্যারামিটারকে ফ্ল্যাগ পোস্টিং, ওই যে উনি বলল যে প্যারামিটার বোঝা যায় না। এই ফ্ল্যাগ পোস্টিং মানে হচ্ছে এগুলো নিয়ে আপনাদের আলোচনা হয়ে যাওয়ার কথা। আমি তো দেখলাম আপনাদের সেশনাল ওয়ার্কশপ। সো এগুলা হচ্ছে প্যারামিটার, এগুলাকে ১ ২ ৩ করে যে বলা, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং। ওকে, সো এইটা হচ্ছে প্যারামিটারের ফ্ল্যাগ পোস্টিং। আই থিংক আপনারা প্যারামিটারও বুঝতে পারছেন। সো প্যারামিটার না ধরতে পারলে যেটা করবেন, না এগুলো আলাদা আলাদা আর্গুমেন্ট। একটা একটা করে যে বললাম না ১ ২ ৩ এগুলো আলাদা আলাদা আর্গুমেন্ট। এখন ঘটনা হচ্ছে দেখেন আর্গুমেন্টের কিন্তু বিল্ড আপ আছে, আর্গুমেন্টের ফ্রেমিং আছে, কিভাবে আর্গুমেন্ট গুলোকে ফ্রেম করতে হবে এগুলো নিয়ে আপনাদের আলোচনা হয়ে যাওয়ার কথা। সো এগুলো একটা একটা আলাদা আলাদা বেসিক্যালি আর্গুমেন্ট, মানে আর্গুমেন্টের ক্লেইমের পরে তো এক্সাম্পল দেওয়া লাগে, এক্সাম্পলের সাথে লিংক আপ দেওয়া লাগে, কিভাবে এটা কনসিকুয়েন্স আনে বা কি করে না করে, এই জিনিসগুলো পুরো একটা আর্গুমেন্টের মানে মেকানিজম আমরা বলি আর কি, আর্গুমেন্টের মেকানিজম বা ক্লেইমের মেকানিজম। ওকে, সো ফ্ল্যাগ পোস্টিং যেটাকে আমরা বলতেছি এগুলো আমাদের মূলত কোর আর্গুমেন্ট। ওকে, আচ্ছা ও আচ্ছা কি যেন একটা প্রশ্ন করছেন, কি করছেন? আমরা কি মেনশন না করে করব? মানে মেনশন না করে বুঝিনি আপনার প্রশ্নটা, শরীফ। আপনি মাইকটা অন করে একটু বলেন। আচ্ছা আমি প্রশ্নটা বুঝি নাই। প্রশ্ন আপনার যদি না বুঝেন আমার একটু প্রশ্ন করেন, হ্যাঁ মাইকটা অন করে প্রশ্ন করেন। ওকে, সো আচ্ছা এখন পর্যন্ত আমরা যে ডিসকাশনটা করছি এখানে আছে, আপনারা কি এমন কিছু আছে যে বুঝেন নাই? ভাইয়া আরেকটু জানার ছিল। হ্যাঁ বলেন। না না না, ওটা যে হচ্ছে কোনো কোয়েশ্চেন, আমরা বললাম না আমরা ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। জি জি, ওটা হচ্ছে আমরা যখন 1 to 1 না ধরে পুরো টিমকে ধরে যে আমরা করব, তখন কি এই ক্ষেত্রে তাদের থেকে যে আর্গুমেন্ট গুলো আসছে ওইগুলো ধরে রিবাট করব, নাকি সামগ্রিক বিষয়টা পুরোটা ধরে আমাদের থেকে রিবাট করব? না না, আপনি ওদের থেকে যে আর্গুমেন্ট গুলো আছে এই আর্গুমেন্ট গুলোকে রিভার্ট করবেন। আপনাদের দিক থেকে তো এটা পরের ডিসকাশন, রিকনস্ট্রাকশনে। অর্থাৎ জি আপনি আগে তাদের কেস গুলা ধরবেন, ১টা ২টা ৩টা ধরেন এরকম আর্গুমেন্ট গুলা, এই কেস গুলা ধরে ওভারঅল ভাঙার চেষ্টা করবেন। তারপরে ভাঙার পরে আপনার রিকনস্ট্রাকশনে যাবেন, যে এই যে রিকনস্ট্রাকশনটা আপনি রিভার্ট করার পরে আপনি বুঝে ফেলবেন যে আসলে মানে রিকনস্ট্রাকশনটা আপনার কোন কোন জায়গায় করতে হবে। আপনি রিভার্টাল যদি বুঝে ফেলেন রিকনস্ট্রাকশন অটো বুঝে ফেলবেন। সো আপনার কাজ হবে যেটা সামগ্রিক না, আপনি ওই যে তাদের আর্গুমেন্ট গুলাকে ওভারঅল কয়টা জায়গায় তারা কথা বলছে এগুলাকে আইডেন্টিফাই করে ধরে ধরে একটা একটা করে আর্গুমেন্ট ভাঙা। ব্যক্তিকে ধরে ধরে নয়, আর্গুমেন্টকে ধরে ধরে আপনাদের ভাঙতে হবে। বুঝাইতে পারছি আমি?
জি ধন্যবাদ ভাইয়া। ওকে, সো আমার মনে হয় খুবই পরিষ্কারভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং এইটা কিন্তু একটা এক্সিলেন্ট ওয়ে, আপনি ভালো ডিবেটার হয়ে ওঠার জন্য এটা একটা ভালো ওয়ে হইতে পারে। আচ্ছা, আমরা কি আর্গুমেন্ট আলাদা করব না সবার? আচ্ছা, আপনারা মাইক অন করে বলতে সমস্যা কি? আর্গুমেন্ট আলাদা করব না সবার একসাথে আর্গুমেন্ট করাটা হবে? মানে করতে হবে। আরেকবার একটু মাইক খুলে বলেন তো আপনি কি বুঝাইতে চাচ্ছেন? মানে একসাথে আর্গুমেন্ট করব না আলাদা করব বলতে কি আপনি সনাতনী বিতর্কের কথা বলতেছেন যে একজন একটা আর্গুমেন্ট নিয়ে ডিসকাশন করব এরকম? নাকি আপনি অন্য কোনো কিছু বলতেছেন? একটু আচ্ছা, জি, না। আপনারা পার্লামেন্টারি ডিবেটে এই কাম জীবনেও করবেন না। কেন জীবনেও করবেন না? ৩টা আর্গুমেন্ট পিএম কে ইন্ট্রোডিউস করতে হবে এবং ইনিশিয়ালি যেটাকে আমরা অ্যাসারশন বলি, ওই যে ক্লেইম যেটাকে বলছি, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে পরিবেশের সমস্যা কি হইতে পারে? এগুলা ইনিশিয়ালি ইন্ট্রোডিউস করে যাবে পিএম এবং এই ইন্ট্রোডাকশন তো দিবেই, সাথে, সাথে সে দেখায় যাবে কোনটা দেখতে কিরকম এবং তার পর্যাপ্ত হাতে সময় থাকলে ৩টাই সে ব্যাখ্যা করবে। আই থিংক আপনারা বুঝতে পারছেন। সনাতনী বিতর্কের সাথে পার্লামেন্টারি ডিবেটের সবচাইতে বড় বেসিক পার্থক্য এখানে। সনাতনী বিতর্কে দেখবেন আপনারা কি করে, একজন একটা আর্গুমেন্ট ব্যাখ্যা করে। এটা পার্লামেন্টারি ডিবেট। পার্লামেন্টারি ডিবেটে আপনি যেটা ইন্ট্রোডিউস করবেন পিএম, এই ৩টা আর্গুমেন্টকে আপনাকে ব্যাখ্যা করে আসতে হবে। আপনি পারলে ২টা আর্গুমেন্ট নিয়ে কথা বলেন, যদি আপনি ৩টা ব্যাখ্যা না করতে পারেন ২টা আর্গুমেন্টকে আপনাকে প্রপারলি ব্যাখ্যা করে আসতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের। আচ্ছা, আর্গুমেন্ট রিলেটেড ডিসকাশন যেহেতু আমাদের না, আমার মনে হয় আপনাদের অনেক বেসিকে অনেক মানে অনেকেই হচ্ছে টুকটাক মোটামুটি জানেন, এটা বেশ ভালো, কিন্তু অনেকের মনে হচ্ছে আরো জানতে হবে অনেক বিষয়গুলো সম্পর্কে, একটু লম্বা সময় লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা একটু রিভার্টালের ডিসকাশনে যাই। আমাদের এই স্লাইডের যে আইডিয়াটা আমি বোঝানোর চেষ্টা করছি, এটা কি আপনারা বুঝতে পারছেন? লাস্ট ভাইয়া। কোশ্চেন। হ্যাঁ ওকে, ভাইয়া। নাইস। ওকে, নাইস, ভেরি নাইস। তো আমরা একটু মুভ জি করি। ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে রিভার্টালটা করবেন কোন ওয়ে গুলাতে? এই স্লাইডটা একটু দেখেন। আমি 4টা ওয়ে আপনাদেরকে দেখাইছি। আমি আপনাদের এক্সাম্পল গুলা সহকারে দিব, একটু মুখে দিব। আমি স্লাইড করার বেশি সময় পাই নাই, আমার অন্য একটা টপিকে আপনাদের হচ্ছে নেওয়ার কথা ছিল, ক্যারেক্টারাইজেশন আর কি যেন। সো আমি আপনাদের লিখে দেওয়ার চেষ্টা করছি। মুখের কথাগুলো আপনারা একটু ভালো করে শুনেন। আই হোপ আপনাদের দৈনন্দিন জীবনে ডিবেটে, যে কোনো ডিবেটে, পার্লামেন্টারি এবং ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট, সকল ডিবেটে এটা কাজে লাগবে। নাম্বার 1, একটা ডিবেটে রিবাটাল কিভাবে হইতে পারে? মিথ্যা বা ভুল প্রমাণ করা। মিথ্যা বা ভুল প্রমাণ করা। আচ্ছা, কেউ একজন একটু বলেন তো মিথ্যা বা ভুল প্রমাণ করা কিভাবে হইতে পারে? যারা ডিবেট করছেন আগে, যে আপনি ধরেন অপোজিশনকে মিথ্যা প্রমাণ করবেন, কিভাবে হইতে পারে এটা? ভাইয়া ও যে যুক্তিটা দিছে মানে ওইটাকে এটা বোঝানো যায় ওর যুক্তিটা খাটে না এরকম না বাবা, খাটে না হচ্ছে আরেক ব্যাপার। ভাইয়া, খাটে না মানে ওয়ার্কআউট করে না। হ্যাঁ, দেখেন এমন ভাবে এগুলো হতে পারে যে ভাইয়া আমরা মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ওদের যে এক্সাম্পল দিয়ে, expectation ভাইয়া কথা বলছি। এক্সাম্পল দিয়ে হতে পারে যে একদম। আমি এটা মিথ্যা প্রমাণ করব। ভাই বলবো হ্যাঁ, বলেন। ওদের যে স্টেক হোল্ডার দিয়ে ওরা যে এক্সাম্পল গুলো টানছে, যে হ্যাঁ ওদের কিছু স্টেক হোল্ডার উইক স্টেক হোল্ডার বের করে বলছে যে হ্যাঁ এই কারণে এই প্রবলেম গুলো হচ্ছে। তো ওই যে কারণে প্রবলেম গুলো হচ্ছে ওখানে আমরা হচ্ছে যুক্তি খণ্ডন করতে পারি যে আপনি যে বলছেন স্টেক হোল্ডাররা এই বেনিফিট পাচ্ছে, আমরা দেখাবো অপোজিট সাইড যে না তারা এই কারণে বেনিফিট পাচ্ছে না বরং ক্ষতি হচ্ছে, এরকম করতে পারি। না, এরকম না। দেখেন, আমি মিথ্যা প্রমাণ করা বা ভুল প্রমাণ করার অনেকগুলা ওয়ে আছে। যেমন ধরেন আমি একটা কথা বললাম যে, আমি বললাম যে বর্তমান পৃথিবীতে কার্বন নিঃসরণকারী সবচাইতে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে সবচাইতে বেশি কার্বন নিঃসরণ করে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এইটা আমি ধরেন বললাম, বা এইটা আমার যুক্তি যে উন্নত রাষ্ট্রগুলো সবচাইতে বেশি দায়ী, ধরেন এটা মোশন। তখন আমি বললাম যে যুক্তরাষ্ট্র সবচাইতে বেশি কার্বন নিঃসরণ করে। এইটা আমি ধরেন লজিকে বললাম। এখন এই লজিকটা দুই ভাবে ভুল। নাম্বার 1, আপনি এটাকে ভুল প্রমাণ করতে পারেন ফ্যাকচুয়ালি। আমাকে প্রশ্ন করতে পারেন ভাই ফ্যাকচুয়াল বিষয়টা কি? মানে তথ্যগত ফ্যাক্ট, যেটা এটা মানে রিয়েলিস্টিক বা ইথিক্যাল না এরকম কিছু। সো ফ্যাকচুয়ালি কোনো জিনিস যদি হয়, এটা আপনি ভুল প্রমাণ করতে পারেন যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে। তখন আপনি এটা কিভাবে ভুল প্রমাণ করতে পারেন? যে মানে অনারেবল স্পিকার, এটা আসলে ভুল কথা বা মিথ্যা কথা। আমরা দেখবেন বিতর্কের সময় বলি যে এটা একটা ভুল কথা বা মিথ্যা কথা, এরকম বলি। কিভাবে ভুল কথা? আপনার কাছে তথ্য থাকলে তখন আপনি বলবেন, দেখেন মাননীয় স্পিকার, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কার্বন নিঃসরণ বেশি করে, এটা মিথ্যা। কেন মিথ্যা? মার্কিন যুক্তরাষ্ট্র মাথা পিছু কার্বন নিঃসরণ অনেক বেশি করে, কিন্তু কার্বন নিঃসরণের দেশ হিসাবে সবচাইতে বেশি করে হচ্ছে চীন।
বা চীনের কথা আপনি বলতে পারেন। তার মানে তারা যে ইনফরমেশনটা দিচ্ছে ফ্যাকচুয়ালি এটা মিথ্যা। এখন আপনি বলতে পারেন যে ফ্যাক্টের উপর তারা দাঁড়ায় আর্গুমেন্টটা দিছে, তার মানে মিথ্যা ফ্যাক্টের উপর আসলে আর্গুমেন্ট কখনো যায় না বা আর্গুমেন্ট কখনো খাটে না। বা মিথ্যা ফ্যাক্টের উপর যদি আর্গুমেন্ট দাঁড় করানো হয়, এই আর্গুমেন্টকে কখনো গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করা যায় না। সো ব্যাপারটা বুঝতে পারছেন যে ফ্যাকচুয়ালি আপনি এটা মিথ্যা প্রমাণ করতে পারেন। আচ্ছা, আমার আইডিয়া কি বুঝতে পারছেন আপনারা? কেউ আচ্ছা, মাইশা হ্যান্ড রেইজ করছেন। হ্যাঁ, বলেন। কারো না কোনো ভাই আমি কোয়েশ্চেন? হ্যান্ড রেজ করি না, আমি হচ্ছে রিয়েক্ট আচ্ছা, দিছিলাম। আপনি লাইভ দিচ্ছেন। হ্যাঁ, বুঝতে বুঝছি। পারছি। ওকে। তো আপনি বুঝতে পারছেন, তার মানে আমি বুঝছি। আর কেউ? জি জি। এনিওয়ান? আরেকবার যদি একটু আরেকবার, ছোট রাইট। করে বলতেন। আরেকবার একটু বলি। তার মানে দেখেন, আমি একটা ওয়ে বলছি মাত্র মিথ্যা বা ভুল প্রমাণ করার জন্য। মিথ্যা বা ভুল প্রমাণ করার একটা ওয়ে হচ্ছে ইনফরমেশনগত জায়গায় আপনি তাকে ভুল প্রমাণ করতে পারেন। এবং এইটা খুব কম করা যায়। ডিবেটাররা জেনে শুনে বুঝে শুনে হচ্ছে মূলত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। সো তারপরেও আপনাকে সুযোগ খুঁজতে হবে সেই ইনফরমেশনগত জায়গা থেকে কোনো ভুল দিছে কিনা বা ভুল বলছে কিনা। এটা আপনি ডিফারেন্ট ভাবে ভুল প্রমাণ চেষ্টা করবেন। ওকে? আচ্ছা, এই আলাপের আমি আসতেছি। কে যেন একটা প্রশ্ন করছেন, একটু মুখে বলেন, মাইকটা অন করেন। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। শরীফ, বাবা একটু মাইকটা অন করেন আপনারা। মাইক অন করে বলতে সমস্যা কি? আচ্ছা, আপনি প্রশ্ন করছেন আমরা ফার্স্টে অপোজিশনের যুক্তিটা খণ্ডন কিভাবে করব? ওর টপিকটা নিয়ে নাকি ইন্টারনাল বিষয়টা নিয়ে? বুঝি নাই। প্রশ্নটা বুঝি নাই। একটু মুখে বলেন। আচ্ছা, আপনি তো মুখে না বললে তো বুঝতে পারবো না, বুঝেন না? আচ্ছা, আপনি তো বিতর্ক তো মুখেই করবেন নাকি লিখে, লিখে বিতর্ক করবেন? আমি তো বুঝতেছি না। মিথ্যা বা ভুল প্রমাণ করতে ইনফরমেশন দিতে হবে। রাইট। মিথ্যা বা ভুল প্রমাণ করতে ইনফরমেশন দিতে হবে। এটা ফ্যাকচুয়াল, রাইট। আচ্ছা, ভাই ওকে। সম্ভবত শরীফের মাইকে একটু মনে হয় সমস্যা আছে যত সম্ভব। আচ্ছা, হতে আচ্ছা, পারে যাই হোক। সেটা মাইকের সমস্যা হতে পারে। আমি প্রশ্নটা বুঝতেছি না যে কারণে আমি বলতে পারতেছি না। আচ্ছা, ওকে। সো আমরা আসলে অতিরিক্ত ধারণা পোষণ থেকে দূরে থাকি। কোন সমস্যা হইতে পারে। আচ্ছা, ফার্স্ট এ অপোজিশনের যুক্তিটা খণ্ডন করব কিভাবে করব? আচ্ছা। টপিকটা নিয়ে নাকি? আচ্ছা, আমি বুঝতেছি না প্রশ্নটা। যাই হোয়াট এভার। আপনারা কেউ কি প্রশ্নটা বুঝতেছেন? বুঝলে একটু আমাকে বলেন। আচ্ছা, হ্যাঁ, ওকে। সো মেবি যে প্যারামিটার দিছে ওই প্যারামিটার ধরে মনে হয় খনন করবে, নাকি প্যারামিটারটা ব্যাখ্যা করতে গিয়ে হয়তো কোনো ইনফরমেশন দিছে, তো ওই ইনফরমেশনটা ধরে হয়তো ব্যাখ্যা করবে। এই কোশ্চেনটা মেবি করছে। না, না। ব্যাপারটা হচ্ছে পুরো আইডিয়াটা, পুরো কেসটা ধরে আপনার হচ্ছে প্যারামিটার না। একটা আর্গুমেন্টের ভেতরে অনেক এনালাইসিস থাকতে পারে, অনেক মেকানিজম থাকতে পারে। সো ওভারঅল আইডিয়াটা কি সার্ভ করতে যাচ্ছে সে, এই সার্ভটা আসলে প্রপারলি হচ্ছে না। এইটা দেখানোটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এবং এটা দেখাইতে পারলে আমরা মনে করি যে রিভার্টাল হবে। তার মানে পুরো কেসটা মানে পুরো একটা আর্গুমেন্টকে আপনি রিভার্ট করতেছেন এই প্রক্রিয়ায়। ওকে? সো এইটাকে আমরা এভাবে রিভার্ট করব আরকি। ইন্টারনাল কিছু না। সো এটা একটু মাথায় রাখবেন। ওকে? আচ্ছা, ওকে। একটা বিষয় গেল। আমরা একটু মুভ করি। সো মিথ্যা বা ভুল প্রমাণ করার ব্যাপারটা ফ্যাকচুয়াল জায়গা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে তথ্যগতভাবে আপনি চাইলে ভুল প্রমাণ করতে পারেন। ওকে? ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয়, ধরেন কেউ একটা আর্গুমেন্ট দিল এরকম ভুল প্রমাণ করার ব্যাপারটা। কেউ একটা আর্গুমেন্ট দিল যে এরকম যে আ বাংলাদেশে যদি ১ টা মিনিট, হ্যাঁ? আচ্ছা, শোনা যাচ্ছে না আমাকে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, নাইস। সো ধরেন ভুল প্রমাণ করার আরেকটা ব্যাপার আছে। ফ্যাকচুয়াল এর বাহিরেও এটা প্রমাণ করা যায়। কিরকম প্রমাণ করা যায়? ধরেন কেউ একজন বলল যে আমি আ এনভায়রনমেন্ট রিলেটেড যদি কথা বলি, এনভায়রনমেন্ট রিলেটেড একটা যুক্তি দিল যে আ বাংলাদেশে ব্যাপারটা এরকম যে বাংলাদেশে যদি বিজনেসম্যানরা আচ্ছা ওয়েট।
আচ্ছা, আচ্ছা, রাইট। সো ইনফরমেশন ছাড়া কি মিথ্যা? এটা নিয়ে আলাপ করতেছি আমি, হ্যাঁ? এটা নিয়ে আমি আলাপ করতেছি যে ইনফরমেশন ছাড়া যদি আপনি কোন একটা আইডিয়া ভুল আসে, এই ভুল প্রমাণ কিভাবে আপনি করবেন? আচ্ছা, ওকে। সো এইটাকে আমরা প্রিমাইজ রিলেটেড একটা ভুল প্রমাণ করতে পারি। প্রিমাইজ জিনিসটা কি? এইটা আমি একটু পরের আইডিয়াটা দেখাবো। এই যে দেখেন এখানে প্রিমাইজ রিবার্টাল, হ্যাঁ? আপনারা একটু স্লাইডটা দেখেন। স্লাইড দেখা যাচ্ছে না? প্রিমাইজ রিবার্টাল আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে ভুল প্রমাণ করা যায় বা কিভাবে মিথ্যা প্রমাণ করা যায়। এইটা একটু ধরে রাখেন, হ্যাঁ? সো এইটা আমি দেখাবো যে ওই ওয়েতে মিথ্যা প্রমাণ করা যায় প্রিমাইজ রিলেটেড রিবার্টালে। সো তাইলে ফ্যাকচুয়ালি আমরা প্রমাণ করব যে তার আইডিয়াটা মিথ্যা। এইটা আমরা দেখানোর চেষ্টা করব ইনফরমেশনগত। আর সেকেন্ড একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা প্রিমাইজগতভাবে মিথ্যা প্রমাণ করব। আরো একটা ব্যাপার আছে যে প্রক্রিয়া আমরা চাইলে মিথ্যা প্রমাণ করতে পারি। প্রক্রিয়াটা কিরকম? ধরেন কেউ একটা মডেল দিল যে মডেলটা হচ্ছে আপনার আজগুবি টাইপের একটা মডেল, ইনফরমেশন না। ধরেন আমরা মানে ওই যে ইউটোপিয়ান ডিবেট করি না? ইউটোপিয়ান ডিবেট টাইপের বা আজগুবি টাইপের বেশ কিছু মডেল দেয় যে বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে চাইলে একটা মডেল দিল ধরেন। যে বাংলাদেশের ডেভেলপমেন্টটা এইভাবে হইতে পারে বা এইটা একটা মডেল বা এই মডেলটা হচ্ছে কোন একটা রাষ্ট্র ফলো করলো। এই ধরনের কোন মডেল দিতে গেলে আপনি চাইলে এই মডেলটাকে মিথ্যা প্রমাণ করতে পারেন। কারণ এই মডেল আগে অন্য কোন পৃথিবীর কোন জায়গায় ব্যবহার করা হয় নাই বা এই মডেলের কোন ধরনের এক্সাম্পল নাই। তার মানে এই মডেলটা আসলে মিথ্যা বা এই মডেলটা ভুল। তার মানে এই ভুল মডেল কখনো কার্যকর হইতে পারে না। চাইলে এইভাবেও আপনারা দেখাইতে পারেন। তবে আমরা যেটা করি সেটা হচ্ছে কোন একটা ডিবেটে মিথ্যা প্রমাণ সাধারণত ফ্যাকচুয়ালি আমরা করার চেষ্টা করি। ওকে, সো আমরা এইটা একটু বুঝলাম। সেকেন্ডলি কোনভাবে আসলে রিভার্ট করা যাইতে পারে কোন একটা আর্গুমেন্টকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস। আমরা অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে বিতর্কে দুইটা সাইড থেকে অনেক যুক্তি অনেকগুলো আসে। সো এই যুক্তিগুলোর মধ্যে ধরেন গভর্নমেন্ট থেকে একটা যুক্তি দিল যে কোন একটা যুক্তি, যে যুক্তিটাকে আপনি প্রমাণ করতে পারেন এই যুক্তিটা এই কেসের জন্য গুরুত্বহীন। গুরুত্বহীন কিরকম? ধরেন কেউ বলল যে বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কৃষিটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কৃষিটা গুরুত্বপূর্ণ, এটা একটা যুক্তি যে কৃষি কেন গুরুত্বপূর্ণ, কৃষির মাধ্যমে হচ্ছে আপনার চাষবাস করে কাজ করতে পারে। কিন্তু আপনি দেখাইলেন আমরা মনে করি বাংলাদেশের এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন, বাংলাদেশের এই সিচুয়েশনে কৃষি গুরুত্বপূর্ণ না বা কৃষির মাধ্যমে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না। তার মানে আপনি তাদের যুক্তিটাকে গুরুত্বহীন প্রমাণ করবেন। কিভাবে করতে পারেন আমি একটু বলি, আপনাদের ব্যাখ্যাটা দিই। আপনি দেখাবেন, দেখেন বাংলাদেশের যে পরিমাণ মানে ডেনসিটি, এত পরিমাণ ঘনত্ব এবং যে পরিমাণ ল্যান্ড, এখানে আসলে আবাদি জমিনের সংখ্যা দিন দিন কমতেছে এবং খুবই কমে যাচ্ছে। তার মানে বাংলাদেশ এখন বর্তমানে আরএমজি সেক্টরের দিকে মুভ করতেছে, গার্মেন্ট সেক্টর বা টেকনোলজির দিকে মুভ করতেছে। এবং এখনকার বাংলাদেশ 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বাংলাদেশ কৃষির দিকে যদি মুভ করে বাংলাদেশ অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে পারবে না। তার মানে তারা যেই কৃষির কথা বলতেছে এটা আসলে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট নাই বাংলাদেশের ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্ট করার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বাংলাদেশের এই আরএমজি সেক্টরটা বা গার্মেন্টস সেক্টরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে গার্মেন্টস সেক্টরের দিকে আমাদেরকে মুভ করা উচিত। ভেরি গুড, আপনারা আরএমজি সেক্টর বুঝতেছেন না, প্রশ্ন করে ফেললেন। ভেরি নাইস, কোন জিনিস না বুঝলে প্রশ্ন করবেন, আই অ্যাপ্রিশিয়েট ইট। সো তার মানে বাংলাদেশকে যদি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সাথে কোঅপারেট করতে হয় বা অ্যাডপ্ট করতে হয়, অর্থনৈতিক্যালি ডেভেলপ করতে হয়, তাহলে বাংলাদেশকে গার্মেন্ট সেক্টরের দিকে মুভ করতে হবে, টেকনোলজির দিকে মুভ করতে হবে। তার মানে তারা যে কৃষির কথা বলতেছে এটা গুরুত্বপূর্ণ না। এই ওয়েতে চাইলে রিভার্ট করা যায়। এখন আমি একটা আর্গুমেন্টের উদাহরণ দিছি। আপনি চাইলে গভর্নমেন্ট সাইডের বা অপোজিশন সাইডের এরকম অনেক আর্গুমেন্টকে আপনি চাইলে দেখাইতে পারেন কেন তার আর্গুমেন্টটা গুরুত্বপূর্ণ নাই এই ডিবেটের জন্য, এইভাবে দেখাইতে পারেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তারপর আলোচনা করব ইলজিক্যাল জায়গাতে। এটা কি বুঝতে পারছেন যে কিভাবে আসলে অপোজিশনের আর্গুমেন্টকে গুরুত্বপূর্ণ না ডিবেটের জন্য এটা দেখাইতে হবে কিভাবে? জি ভাইয়া। জি ভাইয়া। আই থিংক আমার কাছে মনে হয় এটা খুবই সহজ, না বোঝার কিছু নাই। সো এটা বোঝার কথা। ওকে, সো আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝছেন, না বুঝলে প্রশ্ন করবেন। হ্যাঁ, যেই কোনো কোশ্চেন করবেন, আমি কোশ্চেনকে অ্যাপ্রিশিয়েট করি। ওকে, সো আমরা শেষে কিছু কোশ্চেন করব আপনাদেরকে, 3টা কোশ্চেন করব। সো কোশ্চেন করার মাধ্যমে আমাদের মনে হয় কি পুরস্কার আছে মোস্ট প্রবাবলি।
ওকে, সো এখন আসেন ইলজিক্যাল। আচ্ছা, ডিবেট আপনারা ফ্যালাসি কি বুঝেন? ফ্যালাসি না ভাইয়া। না ডিবেট আপনারা ফ্যালাসি ভাইয়া যুক্তি না ভাইয়া। যেটাকে ভুল বলে, অনুপপত্তি ভুল। রাইট ওয়াহিদ রাইট না ওয়ালিদ রাইট। ফ্যালাসি বাংলা, ফ্যালাসি শব্দের বাংলা অর্থ কুযুক্তি। কুযুক্তি মানে কি? যেমন এই যে আপনারা জোনায়েদ আহমেদ পলক বললো না যে কি কারণে যেন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, নিজে ভুলে হ্যাঁ, গেছি। নিজে নিজে বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট নিজে বন্ধ হয়ে গেছে, এটাকে বলে কুযুক্তি, মানে কোনো যুক্তি না, মিথ্যা যুক্তি। বা আরো কি আরো অনেকগুলা কারণ বললো না, যে স্যাটেলাইটে আগুন ধরছে বা স্যাটেলাইটে কি ঝামেলা হয়েছে, তারপরে মানে হচ্ছে আপনার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ধরেন এইরকম কিছু ফ্যালাসি আছে, বোঝা যায় যে এটা আসলে ফ্যালাসি বা মিথ্যা যুক্তি, মানে বা হচ্ছে ভুল যুক্তি। মানে ভুল যুক্তি না, মানে বেসিক্যালি এটাকে ভুল যুক্তিও বলে না, এটাকে বলা হচ্ছে এমন এক ধরনের যুক্তি যেই যুক্তিটা নিজেকে নিজের মাধ্যমে বা যুক্তিটা যে দিল, এই যুক্তিটার শোনার পরে বোঝা যাচ্ছে এই যুক্তিটা নিজেকে নিজে মারতেছে বা নিজেকে নিজে নাইফিং করতেছে, এটাকে বলে ফ্যালাসি, ইলজিক্যাল আর্গুমেন্ট বা অযৌক্তিক। অর্থাৎ একটা আর্গুমেন্টকে আপনি চাইলে অযৌক্তিক হিসেবে দেখাইতে পারেন। কিরকম? আমি বললাম যে বর্তমান পৃথিবীতে তো ক্লাইমেট চেঞ্জের একটা বিশাল ঝামেলা চলতেছে বা পরিবেশ দূষণ চলতেছে ব্যাপক হারে, তাই না? এনভায়রনমেন্ট প্রবলেম চলতেছে। তো আমি একটা যুক্তি দিলাম, যে আমি যুক্তিটা দিলাম কিরকম, এই যুক্তিটা কুযুক্তি বেসিক্যালি। আচ্ছা, একটু প্রশ্ন কি মিথ্যা যুক্তিকে আমরা ফলস বলাটা পারি? হ্যাঁ, ফলস বলতে পারেন, মিথ্যা যুক্তিকে আপনি ফলস বলতে পারেন, ফলস মানে মিথ্যা। ওকে, সো আমরা যেটা বোঝানোর চেষ্টা করতে, অযৌক্তিক বা ফ্যালাসি প্রমাণ করতে পারলে কিন্তু ডিবেটে আপনারা বড় একটা আপার হ্যান্ড পাবেন। কিরকম? ধরেন বর্তমান পৃথিবী কিন্তু ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে, তো মোশনটা এরকম যে পরিবেশ দূষণ রোধে আমরা কিভাবে আসলে পরিবেশ দূষণ রোধ কিভাবে করা যায় বা পরিবেশকে কিভাবে আসলে ভালো করা যায়। তো এর মধ্যে একজনের যুক্তি দিল কি, আমরা মনে করি পৃথিবীতে বিজনেস বাড়ানো দরকার, ইন্ডাস্ট্রি বাড়ানো দরকার। হ্যাঁ, এটা হচ্ছে যুক্তি। ইন্ডাস্ট্রি বাড়ানোর মাধ্যমে যেটা করা যায়, বিজনেসম্যানরা যে ইন্ডাস্ট্রি বড় করবে তারা ট্যাক্স দিবে। এই ট্যাক্স দেওয়ার পরে আমরা কি করব, পরিবেশ রিলেটেড যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। যুক্তিটা একটু দেখেন, পরিবেশ দূষণ কমানোর জন্য কি করবে, ইন্ডাস্ট্রি বাড়াবে, বিজনেস বাড়াবে। তারপরে বিজনেসম্যানরা বা ইন্ডাস্ট্রি গুলো যে ট্যাক্স দিবে, এই ট্যাক্স থেকে কি করবে, পরিবেশের যে সমস্যা বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করবে। এখন আপনারা এই যুক্তিটা শুনে আপনাদের কি মনে হইতেছে? ভাইয়া এটা ফ্যালাসি। এটা কি ফ্যালাসি কেন মনে হইতেছে? কারণ ভাইয়া এটা হচ্ছে ইন্ডাস্ট্রি যদি আমরা বাড়াই, তাহলে তো পরিবেশের কি আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছি, পরিবেশ ঠিক করার জন্য পরিবেশ আগে নষ্ট করে ফেলতেছি। একদম রাইট জায়গায় ধরছেন, হাসা কথা কইছেন। ওকে, সো আপনি একদম অ্যাকুরেট জায়গায় ধরছেন। হ্যাঁ, আপনারা কি সবাই নোয়াখালীর নাকি? না ভাইয়া। আচ্ছা, ওকে, আচ্ছা, ফেনী, আচ্ছা, ওই এক এলাকার লোক। সো এখন একটু আসেন গুরুত্বপূর্ণ সাদাত হোসেনের প্রশ্ন আমরা নেব। তার আগে আমরা একটু ব্যাখ্যা করি অযৌক্তিক। রাইট, কিছু বলছেন? হ্যাঁ, ফেনী নোয়াখালী সেম না, এটা আমি জানি। ফেনী নোয়াখালী সেম না, ফেনী ইজ এ ডিফারেন্ট জেলা। এই যে ফেনী নোয়াখালীকে সেম বললেন, এটা হলো ফ্যালাসি। হ্যাঁ, রাইট, ফেনী এবং নোয়াখালীকে যদি আমি রাইট এক্স্যাক্টলি, এই যে খুব চমৎকার, আপনারা বুঝছেন। সো আমি একটু ফ্যালাসির জায়গাটা একটু দেখাই, অযৌক্তিক দেখাবেন কিভাবে এবং যুক্তি খণ্ডন করবেন কিভাবে। আমরা একদম ভেতর থেকে অনেকে আলোচনা করতেছি যুক্তি খণ্ডনের, বুঝছেন? একটু যদি ভালো করে আপনারা এগুলো ধারণ করতে পারেন, আমরা তো ইন্টারেক্টিভ মজার ছলে আলোচনা করতেছি, ধরতে পারলে আপনারা বিতর্ক অনেক ভালো করবেন। সো দেখেন, আমরা এই যে যুক্তিটা বললাম, বিজনেস বাড়াইলে, ইন্ডাস্ট্রি বাড়াইলে হচ্ছে আপনার কি হবে, এই ট্যাক্স থেকে বা ওখান থেকে যে করটা আসবে, কর দিয়ে পরিবেশের ভালো করতে পারবে। এটা কেন ফ্যালাসি বলতেছি, কারণ ওই যে উনি আনসার দিল যে দেখেন, আপনি ইন্ডাস্ট্রি বাড়াইতেছেন মানে কার্বন নিঃসরণ করতেছেন, পরিবেশের আরো বড় খারাপ করতেছেন। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে যারা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলোতে। তার মানে আপনি যদি এই যুক্তি দেন, এই যুক্তি একটা অযুক্তি বা এটা একটা ফ্যালাসি। এই ফ্যালাসি দিয়ে আপনি ডিবেট জিততে পারবেন না। এবং এই ধরনের ফ্যালাসি দিলে যেটা হবে, এই ধরনের ফ্যালাসি অনেক সময় জাজ হচ্ছে কাউন্ট করে। এখন এই কাউন্টটা আপনি অপোজিশন থেকে করতে দিবেন না। কেন করতে দিবেন না? আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন এটা আসলে ফ্যালাসি, কেন এটা অযৌক্তিক, এটা আপনাকে দেখাইতে হবে। এবং এটাই রিবার্টাল। অযৌক্তিক দেখাবেন, কিভাবে দেখাবেন, কেন অযৌক্তিক, এই কেন প্রশ্নটার আনসার করার মাধ্যমে আপনি এই তাদের যে যুক্তিটা, এই যুক্তিটাকে রিবার্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া।
ওকে, রাইট। সো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ২ নম্বর জায়গায় দেখাইছি কিভাবে আসলে রিভার্ট করবেন। আমি দেখেন এগুলা প্রত্যেকটাকে চাইলে বুঝছেন বড়, বড় স্লাইড করা যাইতো। আমি স্লাইড করি নাই। আমি ভাবছি যে আপনাদের সাথে ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে আমরা এগুলা জানার চেষ্টা করব। ওকে। সো বুঝতে পারছি আমরা। আরো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন আপনারা টেক্সট চ্যানেলেও করতে পারেন। আমরা আই হোপ ১০ মিনিটের মধ্যে শেষ করব। ১০ থেকে ১৫ মিনিট। যদি আপনাদের পর্যাপ্ত সময় থাকে আমি আরো একটু বেশি সময় নিতে পারি। ওকে। 3rd নাম্বার যেটা সেটা ভাইয়া সরি হ্যাঁ ভাইয়া। ভুল কথা মানে যখন একজন মানে ভুল কথা বলবে তো ওইটাকে কি আমি ফ্যালাসি আকারে প্রমাণ করতে পারবো? না, না, ভুল কথা বললে তো মিথ্যা যুক্তি বা মিথ্যা হিসাবে আপনি প্রমাণ করবেন। কিন্তু ফ্যালাসি হচ্ছে ওই যে যেরকম আমি বললাম না যে এই যে হ্যাঁ, ওইটা তো না, ভুল না, এটা না। ভুল না। এটা কেন ভুল হবে বলেন আপনি? এটা তো ভুল না। যুক্তি তো ঠিকই আছে। এবং এটা তো মিথ্যা কথাও সে বলে নাই। সে বলছে যে ইন্ডাস্ট্রি বাড়াইলে ট্যাক্স পাবে। ট্যাক্স তো আসলেই পাবে। তাই না? ট্যাক্স তো সত্যিকার অর্থে পাবে এবং ট্যাক্সের টাকা দিয়ে তো সে অবশ্যই কোনো চাইলে এনভায়রনমেন্ট রিলেটেড জায়গায় কাজ করতেই পারে। কিন্তু সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে পুরো ডিবেটের গোলটাকে আসলে এই আর্গুমেন্টটা সার্ভ করে না। এটা একটা ফ্যালাসির মতো ধরা দিয়েছে। কেন ফ্যালাসির মতো ধরা দিয়েছে? এই যে তাদের ট্যাক্সের চাইতে অনেক বেশি খারাপ ইন্ডাস্ট্রি কাজ করে বানালে ফেলবে এটা। বেশি ক্ষতিকর হচ্ছে। রাইট, রাইট। এইটাকে আপনি ফ্যালাসি হিসেবে ধরে দেখাবেন যে সে যেই যুক্তিটা দিছে এটা আসলে মানে মানে এটা ডিবেটে আরো বরঞ্চ খারাপ করতেছে। তাদের কেইসে আরো বরঞ্চ দুর্বল করে দিতেছে। এটাকে ফ্যালাসি হিসেবে ধরে আপনি দেখাই দিবেন কেন এটা ফ্যালাসি, কেন এটা অযৌক্তিক আলাপ, কেন একটা অযৌক্তিক আর্গুমেন্ট এটা দেখাবেন। ওকে? মানে জি স্যার। ব্যাপারটা এইটা এক লাইনে বলি, আপনি দেখাবেন এটা একটা অযৌক্তিক আর্গুমেন্ট। হুম। ওকে, রাইট। সো ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রত্যেকটা কিন্তু ক্রনোলজিক্যাল। আপনি সবার আগে যখন একটা আর্গুমেন্ট পাবেন তখন দেখানোর চেষ্টা করবেন যে অপোজিশনকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবেন। ১ম ধাপ। দ্বিতীয় ধাপ তাদের দেখার চেষ্টা করবেন তার আর্গুমেন্টের মধ্যে কোনো মানে তার আর্গুমেন্টটা কি গুরুত্ব আছে কিনা, কতটুকু গুরুত্ব আছে, গুরুত্বহীন কিনা এটা দেখাবেন। ৩ নম্বরে দেখাবেন আপনি এটা অযৌক্তিক কিনা, এটা ফ্যালাসি কিনা। ৪ নম্বরে আপনি যায়া দেখাবেন ইফেক্টিভ কতটুকু এটা আপনি দেখানোর চেষ্টা করবেন। ওকে, যেটা কিছুটা ওকে, কি কোশ্চেন করছেন? আমি একটু বোথ সাইডে একটু কোঅপারেট করা লাগে তো। আচ্ছা, ফ্যালাসির আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয়। ওকে, ফ্যালাসির আরেকটা এক্সাম্পল আচ্ছা আমি চিন্তা করি ফ্যালাসির আরেকটা এক্সাম্পল চিন্তা করে আমি আপনাদেরকে বলতেছি। ওকে, সো এখন একটু আসেন ওয়ার্কআউট করে না বা কাজ করে না, এইটা আপনারা সবাই বুঝবেন। এটা খুবই সহজ। ধরেন কেউ একটা মডেল দিল, হ্যাঁ, কেউ একটা মডেল দিল কি যে বাংলাদেশের সামাজিক উন্নয়নে বা বাংলাদেশকে যদি আরো সামাজিক করতে চাই তাহলে কি করতে হবে? বাংলাদেশের মানুষকে ওয়েস্টার্ন ধরেন বাংলাদেশকে সামাজিক করবে, সভ্য করবে ধরেন। হ্যাঁ, সভ্যর ব্যাপারটা তো বুঝছেন, সিভিলাইজড করবে আর কি। তো সিভিলাইজড করতে গেলে একজন আইডিয়া দিল কি যে বাংলাদেশকে যদি আপনি সিভিলাইজড করতে চান তাইলে হচ্ছে আপনি ওয়েস্টার্ন কালচার বা পাশ্চাত্য যে সংস্কৃতি এই সংস্কৃতিকে ইনপুট দিতে হবে। হ্যাঁ, কিভাবে আসলে সভ্য করবে? তাদের একটা ধরেন তারা কনটেক্সট দিল যে আমরা মনে করি পৃথিবীতে সভ্য জাতি হচ্ছে ইউরোপ বা আমেরিকা, এরা সভ্য, এরা এই কারণে সভ্য। তারপরে বাংলাদেশকে যদি আপনি আরো সভ্য করতে চান কোন জায়গায় সভ্য করবেন? ধরেন দেখেন বাংলাদেশের মানুষের আচরণ কিরকম, যে ধরেন বাংলাদেশের মানুষের আচরণ এরকম, রাস্তার উপর আপনি ইয়ে দিলেন, ডিভাইডার দিলেন, ৪ ফুট ডিভাইডার দিলেন, তারপরে ডিভাইডারের উপর দিয়ে লাফ দিয়ে চলে যায়। তো এটা তো আপনি তাদেরকে সভ্য করতে মানে ইউরোপ আমেরিকা কিন্তু এই জায়গায় অনেক সভ্য, তারা এই কাজ করে না। তো গভর্নমেন্ট থেকে বললো যে বাংলাদেশকে যদি আপনি সভ্য করতে চান ওয়েস্টার্ন কালচার আপনার ফলো করতে হবে। সিমিলারলি সেটা শুধুমাত্র রাস্তাঘাটে চলাফেরা না, কালচারালি হোক, বিভিন্ন জায়গায় হোক। ধরেন এইটা বললো যে এখন এইটার মাধ্যমে আপনি সভ্য করবেন বলতেছেন। অপোজিশন এসে বলতেছে দেখেন আপনি ওয়েস্টার্ন কালচারে এসে আইনা যদি বাংলাদেশের মধ্যে ইনপুট দেন এটা বাংলাদেশের মানুষ খাবে না, বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। কারণ আপনার বাংলাদেশের মানুষের ক্যারেক্টারাইজেশন দেখতে হবে। বাংলাদেশের ২-৪ জন মানুষ ওয়েস্টার্ন কালচার ফলো করলেও, ২-৪ জন মানুষ আকাশ সংস্কৃতিকে ফলো করলেও আমরা দেখি বেশিরভাগ মানুষ কনজারভেটিভ, বেশিরভাগ মানুষ হচ্ছে ধর্মকর্ম পালন করে। তার মানে আপনি যদি এদেরকে সভ্য করতে যান তাদেরকে একটু ধর্মীয় জ্ঞান দিতে হবে, তাদেরকে ধর্মকর্ম পালন করাইতে হবে। তার মানে তারা যেই আর্গুমেন্ট দিচ্ছে এই আর্গুমেন্ট আসলে কার্যকর না, ওয়ার্কআউট করে না, এটা আসলে তেমন একটা ইফেক্টিভ না। বরঞ্চ আমরা যে আলাপটা দিতেছি যে এই ধর্মকর্ম শিখান, ধর্মকর্ম বুঝান বা মোরাল অবলিগেশন গুলা দেখান,
বা একটা এই যে ডিভাইডার দিয়ে পার হয়ে যাওয়া এটা একটা নৈতিকভাবে ভুল কাজ, এই জিনিসগুলো যদি বুঝানো যাইতে পারে, বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মের দিক থেকে একটু নরম, ধর্মের কথা বললেই মাঠে নাইমা যায়, ধর্মের কথা বললেই হচ্ছে মানে তলোয়ার নিয়ে বাইর হয়, ঘোড়া নিয়ে বাইর হয়, তার মানে এদেরকে ধর্মের কথা বলে মোটামুটি বোঝানো যাবে। তার মানে ইফেক্টিভনেস এর ডিসকাশনে আমরা মনে করি বাংলাদেশের মতো কান্ট্রিতে বাংলাদেশের মানুষের মতো বা এই ক্যারেক্টারিস্টিক্স এর জায়গা থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে আমরা মনে করি এই মডেলটা। এখন আপনারা কি বুঝতে পারছেন যে ডিবেটে আসলে গভর্নমেন্ট যদি একটা মডেল দেয় বা একটা আর্গুমেন্ট দেয় যে এইটা কার্যকর, কিন্তু আপনারা দেখাইতে পারেন না বরঞ্চ এটা কার্যকর না, এইটা কার্যকর, এই যে এই প্রক্রিয়া চাইলে রিভার্টাল করা যায় মডেলের ডিসকাশনে। তার মানে কোশ্চেন করেন, তার মানে মডেলের মোশনটা যদি এমন হয় যে এরকম পাশ্চাত্য কালচার অনুসরণ করবে, এখন কি অপোজিশন থেকে আমাদের অল্টারনেটিভটা দেখানোর প্রয়োজন আছে কিনা, নাকি না জাস্ট বাংলাদেশ এটা ওয়ার্কআউট করবে না এটা বললেই না? হ্যাঁ, আপনি দুইটা জিনিস দেখাতে পারেন। দেখেন অল্টারনেটিভ না, ব্যাপারটা এখানে অল্টারনেটিভের কেস তো অল্টারনেটিভ কিছু না। হ্যাঁ, ওই যে মোরাল আইডিয়াটা যদি আপনি দেন তাহলে কিছুটা অল্টারনেটিভের মতোই শোনা যাইতে পারে আর কি, তবে এটা দিলে হচ্ছে ফার্স্ট স্পিকারের কাছ থেকে দিতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে না দেখেন এটা আসলে অল্টারনেটিভ কিছু না, আমি এটা রিভার্ট করার জন্য দিচ্ছি, এবং আমরা অনেকেই বুঝি না, আমরা মনে করি এটা নতুন একটা আইডিয়া নিয়ে আসছে, এটা পয়েন্ট অফ অর্ডার হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এটা নতুন শোনা গেলেও আপনি বলবেন দেখেন আপনার বাংলাদেশের ডিবেট করতেছি বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্সে, বাংলাদেশের সোসাইটিতে। আমি বাংলাদেশের সোসাইটিতে যখন ডিবেট করি বাংলাদেশের সোসাইটির বিভিন্ন বিহেভিয়ার নিয়ে আমি ডিসকাশন করতে হবে। সো বিভিন্ন বিহেভিয়ার নিয়ে ডিসকাশন করতে গিয়ে তারা আমাকে একটা আইডিয়া দিল যে এটা ওয়ার্কআউট করবে, আমি দেখাইলাম যে এটা ওয়ার্কআউট করবে না, রেদার দেন আপনি চাইলে ওইরকম একটা আইডিয়া গ্রহণ করতে পারেন বা ওইরকম একটা যদি সিস্টেম আপনি ফলো করতে যান ওইটা বেশি ওয়ার্কআউট করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সো দিস ইজ নট রিয়েলি অল্টারনেটিভ। আপনি একটা আর্গুমেন্টকে বা একটা ওয়ার্কআউট করার মতো ক্লেইমকে ভাঙার জন্য ডিফারেন্ট একটা আইডিয়া বা ডিফারেন্ট একটা কাজ বা ডিফারেন্ট একটা আর্গুমেন্টের মতো করে অ্যানালাইসিস দিয়ে দেখাইতে পারেন, বরঞ্চ এইরকম আইডিয়া বরঞ্চ ইফেক্টিভ হবে। ওকে, এরকম অন্য অন্য অনেক আর্গুমেন্ট আপনি দেখাইতে পারেন, তাদের আইডিয়াটা কেন ইফেক্টিভ না, আমাদের আইডিয়াটা কেন ইফেক্টিভ, বা আপনাদের তো নিজস্ব আর্গুমেন্ট থাকবে তাই না, যে কেন আসলে এই আপনি কিভাবে সভ্য করবেন, আপনার নিজস্ব আইডিয়া থাকবে না, আপনি ওই আইডিয়াটি দেখাবেন যে তাদের আইডিয়াটা বরংটা ইফেক্টিভ না, আমাদের আইডিয়াটা বরঞ্চ ইফেক্টিভ, অ্যানালাইসিস দিয়ে দেখাবেন। তার মানে রিবাটাল করা যায় এই জায়গায় যে তাদের আইডিয়া ওয়ার্কআউট করে না, কাজ করে না, আমাদেরটা কাজ করে, তাদেরটা ইফেক্টিভ না, আমাদেরটা ইফেক্টিভ। দেখাইছি? বুঝতে পারছেন আপনারা? ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে মানে মোশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে যদি হচ্ছে ওটা মানে আপনি যে উদাহরণটা দিয়েছেন মানে বাংলাদেশকে সিভিলাইজড করব, তা গভর্নমেন্ট টিম বলবে যে হচ্ছে মানে ওয়েস্টার্ন মানে কান্ট্রি কালচার দিয়ে করব, তো এটা কিভাবে করবে বোঝাচ্ছে না, তাহলে তো পলিসি মোশনের মতো হয়ে যাচ্ছে। আর তাহলে ওইটা হচ্ছে মানে অপোজিট দেখাবে যে কিভাবে ওয়ার্কআউট করে না, তাহলে কি বলতে পারি যে মানে এই 3 নাম্বার যে পয়েন্ট আছে ওয়ার্কআউট বা কাজ করে না, এটা শুধু পলিসি বেসড মানে মোশনের ক্ষেত্রে কাজ করে? এটা হইতে পারে, যেহেতু আমি মডেলের কথা বলছি, সো মডেলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে পলিসি রিলেটেড জায়গাগুলোতে এটা হইতে পারে। তবে পলিসি ছাড়াও শুনেন, পলিসি ছাড়াও একটা আর্গুমেন্ট কেন ওয়ার্কআউট করে না এটা অনেকগুলা জায়গায় দেখানো যায়। কেন আপনি ধরেন কেউ একজন ক্লেম করলো যে বাংলাদেশে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার জন্য ওই যে যেটাকে আমি বললাম কৃষি, হ্যাঁ এটাকে আমি কৃষির আইডিয়াটা কোথায় যেন দিলাম, আমি গুরুত্বহীনের জায়গায় বললাম না যে কৃষিটা গুরুত্বহীন না, হ্যাঁ আপনি এটাকে ওয়ার্কআউট করে না এটাও দেখাইতে পারেন, কেন কোনভাবে ওয়ার্কআউট করে না। দেখেন বাংলাদেশে এখন পর্যাপ্ত জমি নেই, তার মানে এটা ওয়ার্কআউট করবে না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের বর্তমান মানুষ এখন একটু অ্যাডভান্স হয়ে গেছে, বাংলাদেশের মানুষ আর ক্ষেত খামারে যাইতে চায় না, জমিতে যাইতে চায় না, সো আপনি যে আইডিয়াটা দিচ্ছেন এটা ওয়ার্কআউট করে না। নাম্বার 3, বাংলাদেশের মানুষজন এখন ওই যে আপনার কি বলে সার উৎপাদন বা বীজ উৎপাদন এগুলোর দিকে মনোনিবেশ করে না, তার মানে আপনি যে আইডিয়াটা দিচ্ছেন সেটা ওয়ার্কআউট করে না। তার মানে দেখেন পলিসি ডিবেটের দরকারই হয় না। আপনি যেটা বলতেছেন পলিসি ডিবেটেই কার্যকর না, ব্যাপারটা এরকম না। এটা যে কোনো ডিবেটেই আপনি দেখাইতে পারেন যে একটা আর্গুমেন্ট কেন আপনার আর্গুমেন্টটা ওয়ার্কআউট করে না বা কাজ করে না, বা আপনি যেভাবে সার্ভ করতে যাচ্ছেন সেভাবে সার্ভ হয় না। বুঝাইতে পারছি? জি ভাই। রাইট। সো এগুলা যদি ধরতে পারেন না দেখবেন এক্সিলেন্ট ডিবেট হবে। হ্যাঁ রবিউল বলেন। জি না, আমরা তাহলে বুঝতে পারি যে রাইট নাও যে সিচুয়েশন ওটার উপর ডিপেন্ড করে, এমনটাই তো না? রাইট, ইয়েস। সো আর্গুমেন্ট যেভাবেই আসুক, বুঝছেন, আর্গুমেন্ট যেটা পলিসি আকারে আসুক, মডেল আকারে আসুক, ইম্প্যাক্ট আকারে আসুক, হ্যাঁ প্রিন্সিপালের আলাপটা আসে নাই এখনো, প্রিন্সিপাল আকারে আসলেও আপনি চাইলে রিভার্ট দিতে পারেন। ওকে, সো এখন আসেন, ধরেন আপনার হাতে সকল ওয়েপন
4টা ওয়েপন শেষ, 4টা অস্ত্র শেষ, যে আপনি আর কোনো ওয়ে পাচ্ছেন না রিভার্টাল করার, তাইলে আপনি কি করবেন? তখন আপনি আচ্ছা শেষ করব না, আচ্ছা শেষ করে ফেলবো? না ভাইয়া। আচ্ছা শেষ করে ফেলছি, একজন মেসেজ দিল যে শেষ করে ফেলার জন্য, শেষ করে ফেলতেছি, নো প্রবলেম। আমরা আমি আর অল্প কিছুক্ষণ নিচ্ছি। লাস্ট ওয়েপন আপনার হাতে, আপনি রিভার্ট করার জন্য লাস্ট ওয়েপন যেটা, সেটা হচ্ছে বেটার অল্টারনেটিভ দেখানো। বেটার অল্টারনেটিভটা কি? এটাকে আমরা বলি কম্পারিজন। কম্পারিজনটা কি? ওকে, 30 এর মধ্যে শেষ হয়ে যাবে। কম্পারিজনটা আপনারা জানেন, থার্ড স্পিকার যেই আলাপগুলা করে, কম্পারিজন দেয়, সেটাকে আমরা অল্টারনেটিভ বলি। এটা ওই যে আপনি কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করলেন না যে ভাইয়া অল্টারনেটিভ দেবো কিনা বা অল্টারনেটিভ করবো কিনা, হ্যাঁ, তখন আপনাদেরকে অল্টারনেটিভ কেস টু কেস কম্পারিজন দিতে হবে, যে কেস টু কেস কম্পারিজন দিয়ে দেখাবেন আমাদেরটা বেটার, তাদেরটা বেটার না। এটা সবচাইতে দুর্বল ওয়ে রিভার্টার। রিভার্টার আগের যে 4টা ওয়ে, এই 4টা ওয়ে যদি আপনি করতে পারেন এটা বেস্ট। তবে রিভার্টার সর্বশেষ ওয়ে আমরা বলি না মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ নাম শুনছেন? শোনার কথা। এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই আলাপটাই মূলত আমরা দেখি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ দেখানোর পরে আমরা একটা অ্যানালাইসিস করি, যে একটা অ্যানালাইসিস করি আমরা যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার পরে আমারটা বেটার বা আমারটা এইরকম ভালো। এইভাবে আপনারা চাইলে বেটার অল্টারনেটিভ দেখায়ও ডিবেট আর্গুমেন্টকে রিভার্ট করতে পারেন। ওকে, সো এই 5টা ওয়েতে, এখানে আমরা 5টা ওয়ের কথাই বলছি, মিথ্যা বা ভুল প্রমাণ করা, 2 গুরুত্বহীন, 3 অযৌক্তিক দেখানো, 4 ওয়ার্কআউট বা কাজ করে না, ইফেক্টিভনেস নিয়ে আলোচনা করেছি, এন্ড ফাইনালি অল্টারনেটিভ দেখানো, থার্ড স্পিকার যেটা করে আর কি, অল্টারনেটিভ দেখায়। ওকে, এখন আসেন রিভার্টালের আরো কিছু অ্যাডভান্স টেকনিক আছে। আমার তো আর একটু টাইম লাগবে। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, 1 ঘন্টা হইছে মনে হয় মোটামুটি। আপনারা একটু অ্যাটেন্ডেন্স দিতে থাকেন আর এর মধ্যে একটু খেয়াল করেন, একটু দেখেন অ্যাডভান্স রিভার্টাল টেকনিক। ইমপ্যাক্ট রিভার্টাল আমি আলোচনা করে ফেলছি, একদম প্রথমেই আমি ইমপ্যাক্ট রিভার্টাল আলোচনা করে ফেলছি আপনাদের সাথে। আপনাদের দিক থেকেই শুনছিলাম, শুনে আমি রিভার্টাল ইমপ্যাক্ট রিভার্টাল আলোচনা করছি। প্রিন্সিপাল রিভার্টাল ডিবেটে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল জায়গায় রিভার্ট করা। এটা খুবই কঠিন। কেন কঠিন? আমরা দেখবেন প্রিন্সিপাল রিভার্টাল মূলত হিউম্যান রাইটস রিলেটেড। ওকে, ওকে, সো আমরা একটু আমরা 2টা জায়গায় আলোচনা করব, প্রিন্সিপাল রিভার্টাল আর প্রিমাইজ রিভার্টাল। খুবই গুরুত্বপূর্ণ 2টা আলোচনা, খুবই অ্যাডভান্স টেকনিক রিভার্টালের। প্রিন্সিপাল রিভার্টাল কিরকম? প্রিন্সিপাল হচ্ছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট তো আপনারা বোঝেন যে ইথিক্যাল জায়গা, ফ্যাকচুয়াল না। ফ্যাকচুয়াল মানে তথ্যগত জায়গা দিয়ে আমরা আর্গুমেন্ট তৈরি করি না, ওইটা না, বরঞ্চ হিউম্যান রাইটস বা ইথিক্স, এই ধরনের কোন একটা উচিত অনুচিতের যে ডিবেট গুলা, হ্যাঁ, এই ধরনের ডিবেট গুলাতে মূলত প্রিন্সিপাল আইডিয়া গুলো আসে। প্রিন্সিপাল আর্গুমেন্ট ভাঙতে হবে, নাম্বার 1, আপনি যদি অপোজিশনের প্রিন্সিপাল আর্গুমেন্ট ভাঙতে চান, আপনাকে নতুন কোন একটা প্রিন্সিপাল দিতে হবে বা ডিফারেন্ট একটা প্রিন্সিপাল দিতে হবে, অথবা আপনাকে দেখাইতে হবে তারা যে প্রিন্সিপাল আলাপটা করতেছে এটা প্রিন্সিপালই না। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে প্রিন্সিপালকে রিভার্ট করতে পারেন। প্রিন্সিপালকে আরো 2টা ওয়েতে আপনি চাইলে রিভার্ট করতে পারেন। নাম্বার 1, আপনি দেখাবেন তারা যে প্রিন্সিপাল রিভার্ট আর্গুমেন্ট দিতেছে, এই প্রিন্সিপাল আর্গুমেন্টের কনসিকুয়েন্স যেটা বা আউটকাম যেটা, এটা আসলে ইথিক্যাল না বা ওইটা প্রিন্সিপাল না। নাম্বার 1। নাম্বার 2, তারা যে প্রিন্সিপাল রিভার্টাল আপনি দিবেন, সেখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট আপনি দেখাইতে পারেন যে তাদের যে প্রসেস অফ আর্গুমেন্টস, এই আর্গুমেন্টের প্রসেসেই ভুল আছে। সো এইভাবে চাইলে প্রিন্সিপাল আর্গুমেন্টকে রিভার্ট করতে পারেন। আমি আবার একটু সাম আপ করি, আপনারা একটু অ্যাটেন্ডেন্স শেষ করেন। প্রিন্সিপাল আর্গুমেন্টকে ভাঙতে হইলে আপনাকে ডিফারেন্ট একটা প্রিন্সিপাল নিয়ে কথা বলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রিন্সিপাল আর্গুমেন্টকে ভাঙতে হইলে আপনি এটা দেখাইতে পারেন প্রিন্সিপাল না, এটা মিথ্যা প্রমাণ করা। ওকে, তাইলে আপনি প্রিন্সিপালকে খুব সহজভাবেই রিভার্ট করতে পারেন। ওকে, অথবা 3 নম্বরে আপনি দেখাবেন তাদের প্রিন্সিপালের চাইতে আমাদের জায়গা থেকে, আমাদের অপোজিশনের বা আমাদের জায়গার প্রিন্সিপাল আরো বেশি স্ট্রং। তার মানে তারা যে প্রিন্সিপাল ভায়োলেশনের কথা বলতেছে বা প্রিন্সিপাল জায়গাটা ভায়োলেট হয়, ইথিক্যালি রং বলতেছে, আমরা মনে করি আমাদের ওয়ার্ল্ডের প্রিন্সিপালটা আরো বেশি বড় আকারে ভায়োলেট হয় বা আমাদের প্রিন্সিপালটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে চাইলে প্রিন্সিপাল জায়গাগুলোকে রিভার্ট করা যায়। ডিবেটে আপনারা দেখবেন বিভিন্ন বিচারকরা বলে আপনারা প্রিমাইজ ধরে ভাঙতে পারেন। ডিবেটে যখন দেখেন 7টা 8টা আর্গুমেন্ট হয়ে যায়, তখন বলে যে প্রিমাইজ ধরে ভাঙতে পারেন। আচ্ছা, আপনারা কি শুনতেছেন ভাইয়া? জি ভাইয়া শুনতেছি। ভাইয়া,
প্রথমটা একটু উদাহরণ দিলে ভালো হতো। আচ্ছা, প্রথমটা উদাহরণ ধরেন আমি বললাম প্রিন্সিপাল রিভার্টালে আমি বললাম যে শেখ হাসিনা যে ধরেন মানুষ মারছে, হ্যাঁ ধরেন শেখ হাসিনা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানুষ মারছে, এইটা প্রিন্সিপালি রং একটা কাজ। প্রিমাইজে আসতেছি প্রিন্সিপালি আমরা মনে করি যে এটা একটা ভায়োলেশন, ইথিক্যালি একটা ভায়োলেশন, বা এটা করা ঠিক হয় নাই। এইটা একটা আর্গুমেন্ট। কেন ঠিক হয় নাই? কারণ মানুষকে মারা, ধরেন আর্গুমেন্ট দিচ্ছি এখন, এটা ঠিক হয় নাই, কেন ঠিক হয় নাই এটা আলাপ করতেছি। মানুষকে মারা হিউম্যান ভায়োলেশন, এবং এই যে মানুষ মারার মতো একটা ঘৃণিত কাজ করার মাধ্যমে সে তার প্রিন্সিপাল জায়গাটা ভায়োলেট করছে। আমরা মনে করি এটা ইথিক্যালি রং কাজ করছে, ভুল কাজ করছে। এটা একটা আর্গুমেন্ট। ওকে, এখন ধরেন এটা তো অনেক সত্য, ফ্যাকচুয়ালি ট্রু একটা আইডিয়া যে সে আসলে মানুষ মারছে আসলে সত্যিকার অর্থে। এখন এর বাহিরে ধরেন আমি অপোজিশনে তো ধরেন প্রিন্সিপাল জায়গায় এর বাইরে আসলে তেমন একটা থাকতে পারে না বা স্ট্রংলি হইতে পারে না। হ্যাঁ, এখন অপোজিশনে এসে দেওয়ার চেষ্টা করতেছে কি যে আমরা মনে করি এটা মানে ঘটনা হচ্ছে শেখ হাসিনার মানুষ মারার ব্যাপারটা আসলে ফ্যাকচুয়ালি ট্রু, এবং এর উপরে আসলে কোনো মানে প্রিন্সিপাল হইতে পারে না বা সত্য প্রিন্সিপাল হইতে পারে না। তারপরেও ধরেন আপনার কাছে আইডিয়া নাই বা আপনার কাছে অন্য কোনো স্ট্রং প্রিন্সিপাল নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি দেখাবেন, দেখেন তখন আপনি থিওরি নিয়ে আসার চেষ্টা করবেন, থিওরি আনার চেষ্টা করে দেখাবেন যে কেন এটা প্রিন্সিপালি অনেক সময় রাইট। নাম্বার 1 আপনি তখন দেখানোর চেষ্টা করবেন ডিফারেন্ট ভাবে, স্টেটের সিকিউরিটির আইডিয়াটা আপনি দেখার চেষ্টা করবেন, স্টেটের সিকিউরিটির কথা চিন্তা করে। নাম্বার 2 ওয়েলফেয়ার স্টেটের কথা চিন্তা করে। আপনারা আপনি কল্যাণমূলক স্বৈরাচারের কথা শুনছেন যে কিছু মানুষ মাইরা হইলো রাষ্ট্রের ডেভেলপমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের অন্যান্য মানুষের সুখ অনেক বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে। যদি শেখ হাসিনা আসলে ধরেন কিছু মানুষ মারছে, 5-7 জন মানুষ মারছে, অন্য অনেক মানুষ, হাজার মানুষের কল্যাণের জন্য, তখন আপনি দেখাইতে পারেন অন্য হাজার মানুষ বাঁচানোর জন্য যে মানুষ মারছে এটা ইথিক্যালি রাইট একটা কাজ করছে। তার মানে আপনি চাইলে অপোজিশন থেকে এরকম একটা প্রিন্সিপাল দেখাইতে পারেন। যদি ধরেন শেখ হাসিনা 2-4 জন মানুষ মেরে থাকে আর কি, এরকম দেখাইতে পারেন। কিন্তু যদি শেখ হাসিনা হাজার মানুষ মেরে ফেলছে ধরেন এরকম কাজ, তখন এই প্রিন্সিপালকে ভাঙা অনেক বেশি কঠিন। তবে এই ধরনের ডিবেট সাধারণত হয় না। প্রিন্সিপাল মোটামুটি দুই দিক থেকে মোটামুটি ব্যালেন্স টাইপের হয়ে থাকে। ওকে, ব্যালেন্স টাইপের এরকম আমরা প্রিন্সিপাল দেখতে পারি যে এরকম হইতে পারে যে রাস্তার ডিভাইডার পার হয়ে যাওয়া এটা ইথিক্যালি রং, এটা একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হইতে পারে। ইথিক্যালি রং আমরা মনে করি এটা প্রিন্সিপালি সে যে রাস্তার ডিভাইডার পার হইছে এটা ভায়োলেট করছে। ওকে, সো আমরা মনে করি এটা ইথিক্যালি একটা রং কাজ করছে, এইটা হচ্ছে একটা আর্গুমেন্ট ধরেন। এখন অপোজিশন এসে দেখাইতে পারে অনারেবল স্পিকার আমরা মনে করি এটা ইথিক্যালি রং না। আপনাকে দেখতে হবে ওই ব্যক্তিটা যে ডিভাইডার পার হইছে তার সিচুয়েশনটা কি। হ্যাঁ, সে ধরেন কোন একটা সিচুয়েশন দেখাইতে পারে, যে সিচুয়েশনটা দেখাইয়া বলতে পারে যে সিচুয়েশনটা কি হইতে পারে যে তার হাসপাতালে যেতে হবে, রক্ত দিতে যেতে হবে, অথবা সে যদি ডিভাইডার পার না হয় তার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, বা অন্য একজন মানুষের জীবন নষ্ট হইতে পারে। এই ধরনের কোন একটা কনসিকুয়েন্স দেখাইয়া বা ইমপ্যাক্ট বা ইভেন্ট অ্যানালাইসিস করে সে দেখাইতে পারে যে তার ডিভাইডার পার হয়ে যাওয়াটা ইথিক্যালি রাইট, এরকম করে চাইলে দেখাইতে পারে আর কি, বা ইভেন্ট অ্যানালাইসিস করে দেখাইতে পারে। ওকে, এভাবে প্রিন্সিপালি রিভার্টাল করা যায় চাইলে, বা আপনার মোশন পাইলে মোশন রিলেটেড যখন আর্গুমেন্ট পাবেন প্রিন্সিপাল, তখন এটা বুঝতে পারবেন যে প্রিন্সিপালের অল্টারনেটিভ ডিফারেন্ট একটা প্রিন্সিপাল দিয়ে কিভাবে ভাঙা যায়। অবশ্যই মাথায় রাখবেন একটা ডিবেটে প্রিন্সিপাল আর্গুমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ, এটাকে ভাঙার জন্য আপনার ডিফারেন্ট একটা প্রিন্সিপাল লাগবে, অথবা আপনাকে দেখাইতে হবে তারা যে প্রিন্সিপালটা দেখাইছে এই প্রিন্সিপালটা মিথ্যা, নাম্বার 1। নাম্বার 2 দেখাইতে পারেন আপনি এই প্রিন্সিপালটা গুরুত্বহীন একটা প্রিন্সিপাল। এরকম প্রিন্সিপাল আরো আপনার আইডিয়াতে আরো অনেক বেশি আছে। নাম্বার 2, আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন প্রিন্সিপাল রিভার্টালে। ভাইয়া প্রিন্সিপাল রিভার্টালের ওয়েগুলা যদি আরেকবার বলতেন। এটা আপনি ওই যে এগুলাই, ওই আপনি এই যে মিথ্যা প্রমাণ করতে পারেন নাম্বার 1, নাম্বার 2 আপনি অল্টারনেটিভ দেখাইতে পারেন যে না আমার কাছে আরো বড় প্রিন্সিপাল আছে, তার প্রিন্সিপালের চাইতে আমার প্রিন্সিপাল অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার আপনি দেখাইতে পারেন এগুলাই বেসিক্যালি এই 2-3টা জিনিস দেখাইতে পারেন। ওকে,
সো অথবা আপনি দেখাইতে পারেন তাদের যে প্রিন্সিপালের যে মূল ক্লেমটা, এই ক্লেমটাই ভুল। যে তারা বলতেছে না যে এটা ইথিক্যাল, এটার কোনো ফ্যাকচুয়াল গ্রাউন্ড নাই, তথ্যগত কোনো গ্রাউন্ড নাই যে এটা আসলে হিউম্যান রাইটস ভায়োলেশন অথবা মানবাধিকার লঙ্ঘন, এই ধরনের কোনো ধরনের গ্রাউন্ড নাই। এটা মিথ্যা আইডিয়া থেকে তারা প্রিন্সিপালটা দাঁড় করাইছে। এগুলো দিয়েও আপনি চাইলে প্রিন্সিপাল আর্গুমেন্টকে রিভার্ট করতে পারেন। আসেন প্রিমাইজ রিভার্টাল, সর্বশেষ ডিসকাশন, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করব। আমরা বলছিলাম 11:30 শেষ করার জন্য। ওকে, প্রিমাইজ রিভার্টাল মানে হচ্ছে এরকম, আমি একটু অ্যানালাইজ করি আপনাদেরকে। সেটা হচ্ছে ধরেন মোশনটা এরকম, বিশ্বের যে পরিবেশ দূষণ, এটা একজন ডিবেটটা এরকম যে বিশ্বের পরিবেশ দূষণ রোধে আমি একটা ক্লেম করলাম যে বিশ্বের পরিবেশ দূষণ রোধে বর্তমানে পৃথিবীর বিভিন্ন মানুষজন অনেক বেশি যত্নবান হচ্ছে, বিভিন্ন রাষ্ট্র যত্নবান হচ্ছে। তার মানে এই যত্নবান হওয়ার কারণে আমরা মনে করি বিশ্বের আগামী 20 বছরে বা সামনের 20 বছরে বিশ্বের যেই পরিবেশগত যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা হবে। এটা ক্লেম। এখন ধরেন এই ক্লেমটা আমি মিথ্যা প্রমাণ, মানুষজনের সংখ্যা কমে যাচ্ছে যদিও। এখন ধরেন আমি এটাকে মিথ্যা কিভাবে প্রমাণ করব? এটা একটা আর্গুমেন্ট যে বিশ্বের বর্তমানে বিভিন্ন দেশ পরিবেশ দূষণের ব্যাপারে যত্নবান হচ্ছে এবং যার কারণে বিভিন্ন সমস্যার সমাধান হতে যাচ্ছে। এটা ধরেন একটা ক্লেম। এখন এটার প্রিমাইসটা কি? প্রিমাইসটা হচ্ছে এইটা, সে যে ক্লেম করলো বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশ দূষণ রোধে যত্নবান হচ্ছে, এইটা হচ্ছে প্রিমাইস তার আর্গুমেন্টের। বা সে যে শুরু করছে যে গ্রাউন্ডের উপর, এই গ্রাউন্ডটাই মূলত প্রিমাইস। এখন আপনি কি বলবেন? মানুষ স্পিকার, সে যে প্রিমাইজের উপর দ্বারা ডিবেটটা শুরু করছে, যেই ফ্যাক্টটা দিয়ে ডিবেটটা শুরু করছে, এই ফ্যাক্টটাই মিথ্যা। কেন মিথ্যা বা কেন ভুল, এটা দেখানোর চেষ্টা করবেন। আপনি দেখাবেন যে পৃথিবীর এখনো অনেক রাষ্ট্র আছে, পৃথিবীতে এখনো অনেক রাষ্ট্র আছে যারা এই পরিবেশ দূষণের ব্যাপারে যত্নবান না। আরব আমিরাত বলেন, চীন বলেন, সিঙ্গাপুর বলেন, ইউএসএ বলেন, এরা প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করছে, এরা এগুলো নিয়ে ভাবেই না। তার মানে তারা যে প্রিমাইজ দাঁড় করা, যে ফ্যাক্ট দ্বারা ডিবেটটা শুরু করছে যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পরিবেশ দূষণের ব্যাপারে যত্নবান হচ্ছে, এইটা সম্পূর্ণ একটা ভুল আইডিয়া এবং ভুল প্রিমাইজ। তার মানে যে ভুল প্রিমাইজের উপর দাঁড়ায় তারা ডিবেটটা শুরু করছে, এই কারণে তাদের আর্গুমেন্টটাই আসলে কোনোভাবে নেওয়া যায় না, অ্যাকসেপ্ট করা যায় না। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া এই প্রিমাইজ ক্ষেত্রে কি কনটেক্সট আপনি বুঝাচ্ছে, বললেন? মানে এই একটা সিচুয়েশন আমি দেখাই হচ্ছে যে আমার আর্গুমেন্টটা বিল্ড আপ করছি, মানে কি? হ্যাঁ, রাইট। মানে আমি একটা কনটেক্সট টাইপের বা একটা ফ্যাক্ট দেখায় আমি আমার আর্গুমেন্টটাকে যে দাঁড় করাইলাম, এই ফ্যাক্টটাকে বা এই কনটেক্সটটাকে আপনি একদম ভাঙিয়ে দিবেন, যেটাকে আমরা প্রিমাইজ বলি। এই প্রিমাইজটা যদি আপনি ডিবেটে ভাঙতে পারেন, আর্গুমেন্টের আর ধরাও লাগবে না, আর্গুমেন্ট ভাঙতে যাওয়া লাগবে না, বুঝছেন? ডিবেটের সবচাইতে প্রিমাইজ অনেকে ধরতে পারে না, এবং আপনারা অনেক ভালো ডিবেটার না হলে প্রিমাইজ ধরতে পারবেন না। প্রিমাইজ যেদিন আপনি ধরতে পারবেন, আপনি ওই দিন সবচেয়ে ভালো ডিবেটার ধরে নিবেন আর কি। প্রিমাইজ ধরে রিভার্ট করার চেষ্টা করবেন আর কি। সর্বশেষ এটা হচ্ছে সবচাইতে উত্তম মেডিসিন ডিবেটের রিভার্টালের। কারণ কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আমরা শেষ করব। ভাইয়া প্রিমাইজের ক্ষেত্রে কি আমি বলতে পারি যে আমি মোশনটারই একদম এটা যে রাইট না এটা প্রমাণ করে দেব? হ্যাঁ, এটা বলতে পারেন, রাইট। সো ডিবেটটার আর্গুমেন্টটা যে জায়গা থেকে শুরু হইছে, যে কনটেক্সটটা শুরু হইছে, এটা যদি আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন, ডিবেটের কোনো কেসই, কোনো আর্গুমেন্টই মুভ করতে পারবে না। এবং এটা আমরা বলেছি ডিবেটের রিভার্টালের সবচেয়ে বড় মেডিসিন, প্রিমাইজকে ভেঙে দেওয়া। ওকে, সো আমি আরেকবার একটু বলি, অনেকে মনে হয় বুঝতে পারেন নাই। যেই ফ্যাক্টের উপর, যেই কনটেক্সটের উপর ডিবেটের আর্গুমেন্ট গুলোকে তারা দাঁড় করানোর চেষ্টা করছে, ওই আর্গুমেন্টটাকে বা ওই কনটেক্সটটাকে বা ওই প্রিমিসটাকে মিথ্যা প্রমাণ করা, ভুল প্রমাণ করা, ইম্পর্টেন্ট না, এরকম প্রমাণ করতে পারলে আপনি ডিবেটের আর্গুমেন্টকে আর রিভার্ট করা লাগবে না, প্রিমাইসকে রিভার্ট করে আপনি ডিবেটটা জিতে যাবেন বা আগায় যাবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ভাইয়া ওকে, ওয়ার্ডটা আরেকবার কিসের উপর ভিত্তি করে একটু ওয়ার্ডটা যদি আবার বলতেন। প্রিমাইজের উপর ভিত্তি করে বা কনটেক্সটের উপর ভিত্তি করে আপনি চাইলে ডিবেটটাকে রিভার্ট করতে পারেন। ওকে, সো আমরা এই মধ্য দিয়ে আমাদের যুক্তি খণ্ডনের পর্বটা শেষ করলাম, এবং যুক্তি খণ্ডনকে রিভার্ট কিভাবে মানে রিকনস্ট্রাক্ট কিভাবে করবেন সে আলাপটা আমাদের এর মাধ্যমে হয়ে গেছে। যে মিথ্যা প্রমাণ করলে আপনি কি করবেন, আপনি যদি অপোজিশনকে মিথ্যা প্রমাণ করেন, ডেফিনেটলি আপনাকে নিজেকে সত্য প্রমাণ করতে যাবেন। তার মানে এটা রিকনস্ট্রাকশন। তাকে যখন আপনি গুরুত্বহীন প্রমাণ করতে যাবেন, তখন আপনি ডেফিনেটলি নিজেকে প্রমাণ করবেন যে আপনারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা রিকনস্ট্রাকশন। তাকে যখন আপনি অযৌক্তিকভাবে প্রমাণ করবেন, ডেফিনেটলি আপনি দেখানোর চেষ্টা করবেন আমারটা কেন লজিক্যাল, এইটা রিকনস্ট্রাকশন। ওকে, এভাবে মূলত আমরা রিকনস্ট্রাক্ট করি। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন?
ভাই ইম্প্যাকচুয়াল রিবাটালটা শুরুর দিকে বুঝিয়েছিলেন, বাট আমি আসলে ঠিক করে বুঝতে পারিনি। ওকে, আপনার নাম কি? জাবিন। ওকে। সো ইমপ্যাক্ট এর ব্যাপারটা আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বেসিক্যালি ধরেন কোন একটা আর্গুমেন্টে যে আমরা উদাহরণ দিছিলাম যে একটা শিশুকে মায়ের সাথে জেলখানায় রাখলে কি ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে, এটা ভালো দিকগুলো যদি আমরা বলি পজিটিভ, এগুলো পজিটিভ ইমপ্যাক্ট। আমরা যদি নেগেটিভ দিকগুলো বলি এগুলো নেগেটিভ ইমপ্যাক্ট। সো একটা সাইড চাইলে একটা সাইড ডেফিনিটলি দেখাবে পজিটিভ, তখন আপনি চাইলে যেটা করতে পারেন পজিটিভের চাইতে নেগেটিভ ইমপ্যাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশি কার্যকরী বা বেশি প্রভাবশালী। এই ইমপ্যাক্ট দেখায় ডিবেটটাকে আর্গুমেন্টকে রিভার্ট করা যায় যে তাদের যে পজিটিভ ইমপ্যাক্ট এটার চাইতে বেশি নেগেটিভ ইমপ্যাক্ট আছে, অথবা তারা যেই আপনি নেগেটিভ ইমপ্যাক্ট কেউ যদি দেখায় আপনি বলতে পারেন নেগেটিভ ইমপ্যাক্টের চাইতে পজিটিভ ইমপ্যাক্টের কার্যকারিতা বা পজিটিভ ইমপ্যাক্ট অনেক বেশি, এভাবে দেখাইতে পারেন আর কি। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করে ফেলছি। আর কোনো কোশ্চেন? ওকে, ইফ देयर इज নো কোশ্চেন। হ্যাঁ, ইউটোপিয়ান নামে একটা ওয়ার্ড ইউজ করছেন না এরকম টাইপের, এটা আচ্ছা ইউটোপিয়ান একটা ওয়ার্ড বলছি, মানে ইউটোপিয়ান শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, যেটা আসলে আমরা বাস্তবিক না, রিয়েলিস্টিক না। ধরেন আপনারা এরিস্টটলের নাম শুনছেন, ইউটোপিয়ান ওয়ার্ল্ড এর কথা তিনি বলছেন, বা ইউটোপিয়ান রাষ্ট্রের কথা বলছেন। ধরেন আমি যদি বলি ইউটোপিয়ান একটা মোশন, আমি আপনাকে বলি আমরা এমন একটা পৃথিবী চাই যে পৃথিবীতে কোনো ধরনের দুঃখ নাই। হ্যাঁ, এই যে ধরেন কোনো ধরনের দুঃখ নাই, ধরেন আপনার অনেক কষ্ট, ধরেন কারো একজনের ব্রেকআপ হইলো, অথবা কারো একজনের বউ চলে গেল, অথবা কেউ একজন মরে গেল, এই যে দেখেন আমরা কষ্ট পাই না, ধরেন ওই পৃথিবীতে কোনো ধরনের দুঃখ থাকবে না। এই যে ওই পৃথিবীটা, এটা একটা ইউটোপিয়ান পৃথিবী। হ্যাঁ, এটাকে আমরা ইউটোপিয়ান বলি, মানে কাল্পনিক বা আমরা যেরকম কল্পনা করি এরকম। দেখেন আপনারা দেখবেন স্বপ্নের মধ্যে আপনারা কল্পনা দেখেন না, স্বপ্নের মধ্যে দেখবেন আপনারা অনেকেই দেখবেন আপনারা উঠতেছেন, হ্যাঁ ইয়ের মতো সুপারম্যানের মতো উড়েন, আপনারা অনেকেই স্বপ্ন দেখছেন। অথবা আপনারা দেখবেন স্বপ্নের মধ্যে আপনারা দেখেন টুস করে আপনার মাথার মধ্যে বিশাল একটা পাথর পড়ছে, হ্যাঁ কিন্তু আপনারা মরলেন না। এগুলা কিন্তু ইউটোপিয়ান টাইপের আর কি, কাল্পনিক বা কল্পনায় আমরা যেগুলা দেখি। হ্যাঁ, ওকে, সো এগুলাকে আমরা ইউটোপিয়ান। বলে যে ওই ওইটার হ্যাঁ হ্যাঁ, মানে হাইপোথেটিক্যাল ওয়ার্ডটার সিমিলার টু সাম এক্সটেন্ট আর কি, ওরকম আর কি। ইউটোপিয়ান হাইপোথেটিক্যালের মধ্যে পার্থক্য আছে যদি। আচ্ছা যাই হোক, ওগুলো আমরা আলাপ না করি এখন, আমরা রিভার্টালের ব্যাপারগুলো বুঝে ফেললাম এখন। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমার সেশন থেকে আপনারা উপকৃত হন নাই কে কে একটু হাত তোলেন। কিছু শিখতে পারেন না এরকম কেউ যদি থাকেন হাত তোলেন। আরে সমস্যা নেই, হাত তোলেন, আমি জানি অনেকে শিখতে পারেন নাই। আমি ভাই মাঝখানে চলে যাওয়া লাগছিল। ওকে, সো আমার সেশন থেকে কারা কারা শিখতে পারছেন, যারা যারা আছেন তারা একটু হাত তোলেন। আচ্ছা ভাই কি কোশ্চেন করা কি শেষ, যে 3টা কোশ্চেনের কথা বলছিলাম? না, কোশ্চেন করা শেষ হয় নাই। আচ্ছা কোশ্চেন করব। ও আচ্ছা, হ্যাঁ ভাই কোশ্চেন করেন। আর হচ্ছে অনেক হচ্ছে লিভ নিচ্ছেন, লিভ নিয়েন না কেউ, জাস্ট একটু আর 2-3টা মিনিট একটু ধৈর্য ধরে থাকেন, এরপর আমরা শেষ করব। 2 মিনিট। ওকে, আচ্ছা প্রথম কোশ্চেন আমি একটু বলি। আমি একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে বিজনেসকে বাড়ানো গেলে বিজনেস থেকে ট্যাক্স পাওয়া যাবে, ট্যাক্স থেকে এনভায়রনমেন্টের প্রবলেমগুলো সলভ করা যাবে। এইটা কোন ধরনের যুক্তিতে আমি বলছিলাম? ওকে ওয়েট আমি নিচ্ছি, 2 জন হাত তুলছে। বা এটাকে আমরা কোন ধরনের যুক্তি বলবো? ও বাবা, অনেকে হাত তুলছে। আচ্ছা, রুকাইয়া জাহান, মাইশা, মৃদুলা, আবির সিদ্দিক, আচ্ছা 5 জন হাত তুলছে। আচ্ছা আমি একটু কাকে সুযোগ দিব? আচ্ছা আরেকজন হয়ে গেছে। আচ্ছা একটু রুকাইয়া জাহান বলেন। না ভাই, রুকাইয়া জাহান সুযোগ পাবে না ভাই, ও বাদ আচ্ছা রুকাইয়া জাহান সুযোগ পাবে না। মাইশা, মৃদুলা বলেন। এটা হচ্ছে ফ্যালাসি, মানে যে ইয়াটা ওইটা হচ্ছে। আবির সিদ্দিক বলেন তো। ভাইয়া এটা ফ্যালাসি হবে। ফ্যালাসি বাংলায় বললে কুযুক্তি, বাংলা বলে অযৌক্তিক। অযুক্তি, এটাকে আচ্ছা ওকে। তো মাইশা একটু বলেন তো এটাকে রিভার্ট কিভাবে করবেন আপনি? কিভাবে কি দেখাবেন এটাতে? সেম কোশ্চেনের আনসার এটা। এটা হচ্ছে ওই যে ওইটা যে মানে যে বিজনেসের কারণে যে আমরা মানে পরিবেশটাকে ঠিক করতে চাইবো, ওই বিজনেসটাই যে মানে পরিবেশটাকে মানে নষ্ট করে দিবে, ওইটা আমরা হচ্ছে ফার্স্টে দেখাবো আর কি, যে যেটার কারণে আমরা ঠিক করতে যাচ্ছি ওইটার কারণে ওইটা মানে আবার ওরস হয়ে যাচ্ছে।
ওকে, ভেরি নাইস। সো আমাদের এই কোয়েশ্চেনের উইনার হচ্ছে মাইশা। আবিরকে যদি আমি একটু সুযোগ দিছি। সো আমরা পরের কোয়েশ্চেনে যাব। মাইশা আর পরের কোয়েশ্চেনে সুযোগ পাবে না। ওকে, সো আমরা একটু পরের কোয়েশ্চেন করি। হাত নামান ৩ জন। ওকে। আচ্ছা। আচ্ছা, আমি বলছিলাম প্রিমাইসকে রিভার্ট দেওয়া। আচ্ছা, এটা সর্বশেষ আলোচনা করছি তো এটা আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা, হাত তোলার দরকার নেই। আস্তে হাত নামান। আচ্ছা, ডিবেটের রিভার্টাল করার আগে আচ্ছা, হাত নামান আগে বাবা। সাজেদা আক্তার। ডিবেটের রিভার্টাল শুরু করার আগে কোন কাজটা করলে বিচারক আর্গুমেন্টটা ধরতে পারবে? আচ্ছা, ওকে। সো এবার একটু বলেন, নুসরাত মিতু বলেন। এরপরে আবির সিদ্দিককে, যদি ভুল হয় আবির সিদ্দিককে সুযোগ দিব আমরা। জি ভাইয়া, কোশ্চেনটা একটু বলবেন? কোশ্চেনটা বলেছি যে বিচারক যেন ধরতে পারে এর জন্য আমরা রিভার্টাল করার সময় কোন কাজটা করা উচিত? ভাইয়া আমরা হচ্ছে প্যারামিটার দেব। প্যারামিটার দিলে হচ্ছে বিচারক খুব ইজিলি ধরতে পারবে এবং আচ্ছা, পজিটিভ আবির সিদ্দিক ইমপ্যাক্ট। আচ্ছা, হয় নাই। আবির সিদ্দিক একটু বলেন। অপোজিশনের আর্গুমেন্ট মেনশন করা, এক্সাক্টলি। তারপর হচ্ছে 1 to 1 রাইট। না ওকে, করে রাইট। পুরো টিম ধরে করা। ওকে, রাইট। সো বিচারক যেন বুঝতে পারে তার জন্য রিভার্টাল করার সময়, আমি কিন্তু প্যারামিটারের ডিসকাশন করি নাই, রিভার্টাল করার সময় অপোজিশনের আর্গুমেন্টকে মেনশন করতে হবে। মেনশন করে তারপরে রিভার্টালটা দিতে হবে। ওকে, তাহলে আমাদের সেকেন্ড উইনার আবির সিদ্দিক, একটু লিখে রেখেন। ওকে, থার্ড কোশ্চেন। আচ্ছা, থার্ড কোশ্চেন হচ্ছে কত আলোচনা করছি বুঝছেন, এখন প্রশ্ন খুঁজে পাইতেছি না। আচ্ছা, থার্ড কোশ্চেন হচ্ছে থার্ড কোশ্চেন কি করব বলেন তো? থার্ড কোশ্চেন বলতে হবে আমি কোন অর্গানাইজেশনে ছিলাম এবং আমার দায়িত্ব কি ছিল। আচ্ছা, ওকে। এইটা অনেকে হাত তুলছে। আমি নুসরাত মিতুকে সুযোগ দিতে চাচ্ছি না। ভাই বলে দিছে ভাই। ওয়ালিদ সিদ্ধ বলেন। ভাইয়া, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সেখানকার না, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক হয় নাই। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক না। ওকে, এটা বাদ দেন ভাই। আচ্ছা, ওয়েট। শেষ, আপনার আর সুযোগ নাই। আমি একটু সুযোগ দিব। রাশেদুল ইসলাম বলেন। ভাই, আপনি হচ্ছেন গিয়ে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক। আর আপনার যতটুকু ফেসবুক আইডি দেখছে সেখানে আপনি হচ্ছেন গিয়ে উত্তরা ইউনিভার্সিটির লেকচারার সম্ভবত। ওকে, ঠিক। ভেরি নাইস। প্রথমে যে বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক করার আমার সুযোগই নেই। ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক। ওটা আপনি শুনেন নাই ভাইয়া। আমি ডিবেটের কিছু কথা বলছি। ডিবেটের কথা বলছেন আপনি? জি ভাইয়া, বলছিলাম তো, আপনি শুনেন নাই। আচ্ছা, ওকে। সো রাশেদুল আগে হচ্ছে ভুল করছেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, রাশেদুল উইনার। ওকে, 3 জন উইনার হয়ে গেছে। ঠিক আছে। আপনাদের ডিবেট রিলেটেড কোন ধরনের পরামর্শ, কোন ধরনের সাজেশন লাগলে আপনারা আমাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আই উইল হেল্প অল অফ ইউ গাইস। কোন ধরনের সমস্যা হলে আমাকে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে। হ্যাঁ, রুকাইয়া শেষ করো। আচ্ছা, নোমান ভাইয়া, রুকাইয়া একটা কথা, যে অফারটা দেয়া হয়েছে, এখন আমি তো রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন যদি নাম আসে, আচ্ছা, তাহলে আমি কি করব? ওইটা নিয়ে পরে কথা হবে। রুকাইয়া, তুমি আছো? আচ্ছা, ওকে। রুকাইয়া সম্ভবত নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জিল্লাল হোসেন সৌরভ ভাইকে। আমাদেরকে আসলে প্রায় হচ্ছে, ভাই আমাকে গতকালকে বলছিল মানে আমি আসলে 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, কিন্তু ভাই আজকে প্রায় 1.5 ঘন্টার উপরে সেশন চালাইছে। খুবই চমৎকার একটা সেশন ছিল। আমি পুরো সেশন জুড়েই ছিলাম। আমি অনেক কিছু নোট করলাম, শিখলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো ভাইয়ের এই সেশন থেকে আমরা হচ্ছে নেক্সট যে ফিডি গুলো করবো, সেই ফিডি গুলাতে হচ্ছে এই জিনিসগুলো ধরে ধরে সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা কি বলে এটা ইনপুট দেওয়ার ট্রাই করবো। আই হোপ সেখানে হচ্ছে যে এই জিনিসগুলো যদি আমরা ধরে ধরে
টাচ করতে পারি তাহলে আমাদের নেক্সট যে ডিবেট গুলো করতে পারবো সেখানে হচ্ছে আমরা ভালো ডিবেট করতে পারবো এবং নিজেদেরকে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে তৈরি করতে পারবো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, বিশেষ করে জিল্লার হোসেন সৌরভ ভাইকে ধন্যবাদ। ভাই কিন্তু আবার একটা এখন নতুন একটা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে জয়েন করছে, ময়মনসিংহ সম্ভবত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। তো ভাইকে অভিনন্দন ফেনী ডিবেট ফোরামের পক্ষ থেকে, আর ইনশাল্লাহ ফেনীতে দাওয়াত রইলো ভাই। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাই, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কালকে সেশনের জন্য সবাই প্রিপারেশন নেন, এর আগে হচ্ছে সবাই নোট সাবমিট করে দিবেন গ্রুপে, আর কালকে সেশনে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? লাস্ট টাইম হচ্ছে কালকে সেশনের আগ পর্যন্ত রাত 9টা পর্যন্ত সময় পাবেন, কালকে সেশনের আগে রাত 9টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আর যে হচ্ছে বলছিলেন যে রেজিস্ট্রেশন করে ফেলছেন, সমস্যা নাই, রেজিস্ট্রেশন করে থাকেন, বাট আপনার বিষয়টা আমরা বিবেচনায় রাখবো, ওইটার জন্য হয়তো আপনাকে কোনো কিছু গিফট করা হইতে পারে, এইটা আর কি। আর আমরা হচ্ছে টোটাল ওভারঅল 5টা সেশনের উপর 6টা সেশনের উপর মানে আমরা এই 5 জনকে হচ্ছে সুযোগ দিব, যেটা হচ্ছে জয় যেটা বলছে, যতজন বলছে ওইটাকে আমরা সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।